শুরু হয়েছে। আসসালামু আলাইকুম এসএসসি 26 ব্যাচ, কেমন আছো তোমরা? তোমরা দ্রুত জয়েন হয়ে যাও এবং বন্ধুদেরকে মেনশন দাও, শেয়ার দাও। দেখো তো আমার কথা ভালো করে শোনা যাচ্ছে? ক্লিয়ারলি সব কিছু বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, আমার কথা ভালো করে শোনা যাচ্ছে কিনা একটু ভালো করে চেক দাও। আর তোমরা দ্রুত ক্লাসে জয়েন হয়ে যাও, বন্ধুদেরকে মেনশন দাও, শেয়ার দাও। তোমরা দ্রুত ক্লাসে জয়েন হয়ে যাও। রিয়াদ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছো তোমরা? ওয়ালাইকুম আসসালাম। শান্তা ওয়ালাইকুম আসসালাম। তোমরা দ্রুত জয়েন হয়ে যাও, বন্ধুদেরকে জানাই দাও। হাসিব ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া তোমরা তোমাদের বন্ধুদেরকে মেনশন দাও এবং তোমার বন্ধুদেরকে জানাই দাও যে ক্লাস শুরু হয়ে গেছে। তাহলে দেখো ভাইয়া, আমি ক্লাস নেওয়ার আগে তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম প্রথম অধ্যায় থেকে। অধ্যায়টা কি ছিল? জীবন পাঠ। ওই অধ্যায় থেকে আমি তোমাদেরকে সম্ভবত 25 কি 28 মিনিট একটা ভিডিও দিয়েছিলাম এবং কিছু সারসংক্ষেপ আলোচনা করছিলাম। এবং বলো তো তোমাদের তোমাদের ওখানে আমি কিছু কোশ্চেন বলছিলাম আর কি, যে এই কথা বলছিলাম যে এই কোশ্চেনগুলো আমি তোমাদেরকে পরবর্তী ক্লাসে ধরবো। তো বলো তো, একটা কোশ্চেন আছে, তোমাকে বলছিলাম যে প্যারামেসিয়াম, প্যারামেসিয়াম এটা কোন রাজ্যের বৈশিষ্ট্য, মানে কোন রাজ্যের উদাহরণ? একটু কমেন্ট করতে ভাই সবাই, প্যারামেসিয়াম কোন রাজ্যের উদাহরণ এটা? তোমাদেরকে ওই ভিডিওতে আমি খুব ভালো করে বলছিলাম যে, বারবার বলছিলাম যে এটা ভালো করে মনে রাখবা। নিশা আক্তার ওয়ালাইকুম আসসালাম আপু। রিয়াদ ভাই, এটা কি ফানজাই রাজ্যের?
ভালো করে বলো তো, এটা কি ফানজাই রাজ্যে? আরিফ খান, হ্যাঁ ভাইয়া, তোমার তো ঠিক হয়েছে। আচ্ছা দেখো, আমরা ক্লাসে যাই। দেখো ভাইয়া, তোমাদের যে প্রথম অধ্যায়, এই অধ্যায়টার নাম কি? জীবন পাঠ, তাই না? আচ্ছা দেখো, মানে জীবন পাঠটা কি? আমাদের যে জীব, আমরা যে জীব এবং আমাদের সম্পর্কে যে পাঠটা দেওয়া হয়, এটাকে আসলে জীবন পাঠ। আমাদের চারপাশে আরো অনেক কিছু আছে, ব্যাকটেরিয়া, ছত্রাক, আরো অনেক অণুজীব আছে, এবং এদের সম্পর্কে যে জীবন পাঠ, এদের জীবন সম্পর্কে যে পাঠদান করা হয়, এটা কি জীবন পাঠ, তাই না? আচ্ছা দেখো, তারপরে আছে আমাদের কি? জীববিজ্ঞানের ধারণা। এটা থেকে তোমাদের এমসিকিউ আসবে। দেখো তো, জীববিজ্ঞান, বায়োলজি, এখানে দুইটা গ্রিক শব্দের সমন্বয়ে বায়োলজি শব্দটা গঠিত। গ্রিক শব্দটা কি কি? বায়োস এবং হচ্ছে হলো লোগোস। বুঝছো ভাইয়া? এখানে বায়োস মানে কি? লাইফ বা জীবন, এবং লোগোস অর্থ নলেজ বা জ্ঞান। বুঝছো? তাহলে দেখো, দুইটা গ্রিক শব্দ কি? বায়োস এবং লোজোস। তোমাদের এটা এমসিকিউ আসবে যে বায়োস শব্দের অর্থ কি। বুঝছো? এটা তোমাদের এমসিকিউ, অর্থাৎ বায়োস শব্দের অর্থ কি? লাইফ, এবং লোগোস শব্দের অর্থ কি? নলেজ। আবার আরেকটা এমসিকিউ আসবে এরকম যে বায়োস কোন ভাষার শব্দ। আমি তোমাদের গ্রুপে এমসিকিউ দিয়েছিলাম এটা, যে বায়োস কোন ভাষার শব্দ। এটা খুব ভালো করে মনে রাখবা। বায়োস হচ্ছে হল কি? বায়োস এবং লোজোস দুটা কি? গ্রিক ভাষার শব্দ। তাহলে ভাই তোমাদেরকে যদি বলে এখন বায়োলজি কাকে বলে, দেখো তো এখান থেকে লিখতে পারবা না? বায়োস মানে লাইফ এবং নলেজ মানে কি? জ্ঞান। অর্থাৎ জীব বিজ্ঞানের যে শাখায় জীবের জ্ঞান সম্পর্কে আলোচনা করা হয়, জীবের গঠন জ্ঞান সম্পর্কে আলোচনা করা হয়, তাকে কি বলা হয়? বায়োলজি বা জীববিজ্ঞান। তোমার অধ্যায়ে যে মেইন নামগুলো থাকে, টপগুলো থাকে, ওগুলো থেকে তোমার কি আসবে? ওই এমসিকিউ কোশ্চেন আসবে, আবার জ্ঞানমূলক কোশ্চেনগুলো আসবে। আর তোমরা তো জানো জ্ঞানমূলক কোশ্চেনে 10 মার্ক আছে। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা ছেড়ে যাওয়া যাবে না। তারপর দেখো, এই জীববিজ্ঞানের শাখা আছে। প্রথমে ক্যারোলাস লিনেস কি করছে? জীববিজ্ঞানকে দুইটা ভাগে ভাগ করছে, তাই না? কি কি? এক উদ্ভিদ বিজ্ঞান এবং হলো প্রাণী বিজ্ঞান। তো দেখো, এছাড়া কি আরো অণুজীব আছে না আমাদের আশেপাশে? যে ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাস, আরো তো অণুজীব আছে, তাই না? তো এই যে বিজ্ঞানে কোন দিক নিয়ে আলোচনা করা হয়েছে, এর উপর ভিত্তি করে তোমার জীববিজ্ঞানকে দুটা শাখায় ভাগ করা হয়েছে। এক ভৌত বা মৌলিক, এবং হচ্ছে ফলিত। দেখো, এই ভৌত বা মৌলিক, এখানে তত্ত্বীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। আর ফলিত, এখানে আলোচনা করা হয় তোমার প্রায়োগিক রূপ নিয়ে। প্রায়োগিক বিষয়গুলো নিয়ে ফলিততে আলোচনা করা হয়, আর এখানে আলোচনা করা হয় তত্ত্বীয় বিষয় নিয়ে। বুঝছো? তথ্য বিষয় কোনগুলা ভাই? আবার বলি, আমি যে আবার তো বলছিলাম, আমি তোমাদের আবার বলি, তথ্য বিষয় কোনগুলা? তোমার হচ্ছে হলো একটা কাজ করবা, ওই কাজ করার আগে তোমাকে ভাবতে হবে, তোমার আইডিয়া নিতে হবে, তথ্য নিতে হবে, এই বিষয়গুলো তথ্য বিষয়। যেমন ধরো, আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে তুমি যখন একটা বিল্ডিং বানাবা, তখন কি করবা? আগে কতটুকু পানি লাগবে, কতখানি সিমেন্ট লাগবে, কতগুলো ইট লাগবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করো না? এই বিষয়গুলো তোমার হচ্ছে তথ্যীয় বিষয়। বুঝছো? আর তুমি যে বিল্ডিংটা দেখতেছো, এটা তোমার হচ্ছে প্রায়োগিক রূপ। এটা তোমার প্রায়োগিক রূপ। তা দেখো, তথ্য বিষয়ে কোন বিষয়, তথ্য শাখায় কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়? অঙ্গ সংস্থান বা মরফোলজি। এটা কি? তোমার হচ্ছে হলো দেহের যে চারিত্রিক বৈশিষ্ট্য, এটা হতে পারে এক্সটার্নাল বা ইন্টারনাল, বাইরের বা ভিতরের যে বৈশিষ্ট্যগুলো, এটা হতে পারে। তারপর হচ্ছে ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাস সম্পর্কে আলোচনা করা হয়। শারীরবিদ্যা, হিস্টোলজি। হিস্টোলজি এটা তোমাদের এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। হিস্টোলজি, এখানে টিস্যু সম্পর্কে আলোচনা করা হয়। তোমাকে বলবে যে টিস্যু সম্পর্কে আলোচনা করা হয় কোন শাখায়। বুঝছো? টিস্যু সম্পর্কে আলোচনা করা হয় কোন শাখায়, এটা খুব ভালো করে মনে রাখবা। হিস্টোলজিতে, এটা এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। আর একটা আছে ভ্রূণবিদ্যা, অর্থাৎ ভ্রূণের গঠন, এগুলো সম্পর্কে আলোচনা করা হয়। কোষবিদ্যা, জেনেটিক্স, বিবর্তনবিদ্যা,
পৃথিবীর পৃথিবীর উৎপত্তি, তারপর হচ্ছে প্রাণের উৎপত্তি, এগুলো সম্পর্কে আলোচনা করা হয়। এবং এন্ডোক্রাইনোলজি, এটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য, অর্থাৎ এখানে হরমোন নিয়ে আলোচনা করা হয়। হরমোন নিয়ে আলোচনা করা হয় কোন শাখায়? এন্ডোক্রাইনোলজি। বুঝছো ভাইয়া? তাহলে ভৌত বা মৌলিক শাখায় কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়? অঙ্গ সংস্থা বা মরফোলজি, ট্যাক্সোনমি, শারীরবিদ্যা, হিস্টোলজি, ভ্রূণবিদ্যা, কোষবিদ্যা, জেনেটিক্স, বিবর্তনবিদ্যা, এন্ডোক্রাইনোলজি। তোমাদের এখানে এমসিকিউ এর জন্য দুইটা খুব ইম্পর্টেন্ট, হিস্টোলজি এবং হচ্ছে এন্ডোক্রাইনোলজি। এগুলো তুমি চলো বই মার্ক করে রাখো। আর এখান থেকে পুরোটা থেকে কি কি রকম এমসিকিউ আসবে? তোমার বলবে যে কীটতত্ত্ব কোন কোন শাখার অন্তর্ভুক্ত, মৌলিক না আচ্ছা ফলিত, কীটতত্ত্ব, এগুলো নিয়ে তোমার এখান থেকে পুরোটা থেকে এমসিকিউ আসবে। তারপরে ট্যাক্সোনমি কোন শাখায় আলোচনা করা হয়, জীব প্রযুক্তি কোন শাখায় আলোচনা করা হয়। এখানে যে ফলিতগুলো দিচ্ছি আমি, এগুলাই বারবার আসে, তোমার বইয়ে আরো অনেকগুলো আছে, এগুলো ভালো করে দেখবা। এ কয়টা তো আমি এগুলো নিয়ে আলোচনা করতে চাচ্ছি না, কারণ এগুলো আমি একটা ক্লাসে মানে একটা ভিডিওতে বলছি। আমি চাচ্ছি যে প্রথম অধ্যায় দ্রুত শেষ করি, কারণ এটা সহজ অধ্যায়, তোমরাও জানো। তারপর দেখো ভাই, এটা গেল এই জীবাশ্ম বিজ্ঞান। জীবাশ্ম বিজ্ঞানে মানে দেখো, একটা জীব অতীতে ছিল, সেটা কি হয়ে গেছে, এখন আর নাই, প্রায় বিলুপ্ত পথে বা কিছু দেখা যায়, এটা আসলে হচ্ছে জীবাশ্ম বিজ্ঞান। পরজীবী বিদ্যা, তারপর কীটতত্ত্ব, এখানে হচ্ছে হলো কীট পতঙ্গ নিয়ে আলোচনা করা হয়। অণুজীব বিজ্ঞান, এখানে অণুজীব, ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক, এগুলো নিয়ে আলোচনা করা হয়। ছত্রাক না, ব্যাকটেরিয়া, ভাইরাস। জিন প্রযুক্তি, প্রাণ রসায়ন এবং জীব প্রযুক্তি, বায়ো ইনফরমেটিক্স। তো এটা এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট, এই চারটা এমসিকিউর জন্য তোমাদের খুব ইম্পর্টেন্ট, এটা ভালো করে পড়বো। এখন আসো আমরা পড়বো সিকিউ। তারপরে তোমার হচ্ছে হলো এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট কি, জীবজগৎ, এই চ্যাপ্টারটা পড়বো এখন। দেখো এটুকু বুঝতে পারছো ভাই? বুঝতে পারলে সিটি লাগো, যেতটুকু পড়ালাম ওইটুকু বুঝতে পারছো? বুঝতে পারলে সিটি লাগো। কমেন্ট মুরাদ বলেছো ভাইয়া, ঠিক আছে। তাহলে দেখো, এখন আমরা আলোচনা করবো জীবজগৎ সম্পর্কে। দেখো, আমরা জানি কি জীবজগৎকে ক্যারোলাস লিনিয়াস প্রথমে দুইটা ভাগে ভাগ করছেন, এক হলো উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ। কিন্তু আর এস হুইটেকার কি করলেন 1969 সালে, এটা সালটা মনে রাখবা এবং কে ভাগ করছে এটা মনে রাখবা। আর এস হুইটেকার কি করলেন, জীবজগৎকে 5টি রাজ্যে ভাগ করছেন। 5টি রাজ্য কি? মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্লান্টি এবং অ্যানিমেলিয়া। কিন্তু মার্গুলিস কি করলেন, বিজ্ঞান মার্গুলিস, ইনি আবার 1974 সালে, এটা মনে রাখবা, 1974 সালে এই 5টি রাজ্যকে 2টি সুপার কিংডমের আওতায় নিয়ে আসলেন। এক, দেখো এই মনেরাকে নিয়ে আসছে সুপার কিংডম অন, আর এই চারটা, বাকি চারটা, এই চারটাকে নিয়ে আসছে সুপার কিংডম 2। সুপার কিংডম অন এটা প্রোক্যারিওটিক, আর সুপার কিংডম 2 হলো ইউক্যারিওটিক। বুঝছো? তাহলে এটা আবার বলি আমি। দেখো, জীবজগৎকে ক্যারোলাস লিনিয়াস প্রথমে কয়টি রাজ্যে ভাগ করছে? দুইটি ভাগে ভাগ করছে। তো পরে আর এস হুইটেকার 1969 সালে কি করলেন, জীবজগৎকে তিনি মোট 5টি রাজ্যে ভাগ করলেন। 5টি রাজ্য কি? মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্লান্টি এবং অ্যানিমেলিয়া। তারপরে মার্গুলিস কি করলেন, এই 5টি রাজ্যকে আবার 2টি সুপার কিংডমের আওতায় নিয়ে আসলেন। সেই সুপার কিংডম দুটো কি? সুপার কিংডম অন এবং সুপার কিংডম 2। সুপার কিংডম অন হলো প্রোক্যারিওটিক এবং সুপার কিংডম 2 হলো ইউক্যারিওটিক। দেখো, সুপার কিংডম অন পুরো মানে কি ভাই, মানে প্রিভিয়াস বা হচ্ছে আদি, এবং ক্যারিওটিক হচ্ছে ক্যারিয়ন।
ক্যারিওন মানে হচ্ছে নিউক্লিয়াস, মানে এটা হচ্ছে কি আদিকোষী জীব, বুঝছো? প্রোক্যারিওটিক হলো তাহলে কি আদিকোষী, আদিকোষী। আর ইউক্যারিওটিক হলো ইউ মানে কি জানো তোমরা? ইউ মানে নিউ, নতুন এরকম, আর ক্যারিওন মানে হচ্ছে নিউক্লিয়াস বা হচ্ছে প্রকৃত কোষী, প্রকৃত কোষী। বুঝতে পারছো ভাইয়া? তাহলে দেখো, এটা আমি আবার বলি কারণ এটা অনেক ইম্পর্টেন্ট। জীবজগৎকে ক্যারোলাস লিনাস প্রথমে দুইটি ভাগে ভাগ করছেন, এক উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ। তারপর আর.এস. হুইটেকার 1969 সালে পুরো জীবজগৎকে 5টি রাজ্যে ভাগ করলেন, মোনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া। এবং মার্কুলিস কি করলেন 1974 সালে এই 5টি রাজ্যকে আবার 2টি সুপার কিংডমের আওতায় নিয়ে এসেছিলেন। সুপার কিংডম 1 যেটা হলো কি আদিকোষী, এবং সুপার কিংডম 2 যেটা হলো কি প্রকৃত কোষী। বুঝতে পারছো ভাইয়া? বুঝতে পারলে সিডি লেখো। সিডি লেখো তো ভাইয়া, বুঝতে পারলে সিডি লেখো। এই যে যতটুকু পড়ালাম এটা অনেক ইম্পর্টেন্ট, এটা তোমাকে ভালো করে জানতে হবে। বুঝতে পারলে সিডি লেখো ভাইয়া। নিশা আক্তার আপু সিডি লেখছো। তাহলে দেখো এখন আমরা পড়বো এদের বৈশিষ্ট্যগুলা। দেখো প্রথমে আসি মনেরা রাজ্য। মনেরা রাজ্য কার ভিতর? আদিকোষী। আদিকোষী মানে কি ভাই? দেখো এটা আগে, আদিকোষী মানে এদের কি নিউক্লিয়াস সুগঠিত না, বুঝছো? আচ্ছা নিউক্লিয়াস সুগঠিত না মানে কি? এর ভিতর হচ্ছে তোমার নিউক্লিয়াসের ভিতর দুইটা জিনিস নাই, এক হলো নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেন এবং হচ্ছে হলো নিউক্লিওলাস, নিউক্লিওলাস এই দুটা নাই। মানে আদিকোষী যারা আদিকোষী এদের হচ্ছে নিউক্লিয়াস কি সুগঠিত না। নিউক্লিয়াস সুগঠিত না মানে কি ভাই? এর ভিতর কি নাই? নিউক্লিয়াসের কি নাই? নিউক্লিয়ার মেমব্রেন নাই এবং নিউক্লিওলাস নাই। তাইলে এখন দেখো আদিকোষী বুঝো, তার মানে যেগুলো হচ্ছে হলো প্রকৃত কোষী ওদের নিউক্লিয়াস সুগঠিত এবং ওদের কি আছে? নিউক্লিয়ার মেমব্রেন আছে, নিউক্লিওলাস মানে নিউক্লিয়াসের সম্পূর্ণ বৈশিষ্ট্যগুলাই আছে। তাহলে এখন দেখো আমরা করবো হচ্ছে বৈশিষ্ট্য মনেরা রাজ্যে। মনেরা, তাহলে মনেরা রাজ্যের প্রথম বৈশিষ্ট্য কি হবে? এরা হচ্ছে আদিকোষী, তাই না? এরা আদিকোষী। তারপরে তুমি আগে এদের বৈশিষ্ট্য পড়ার আগে এদের উদাহরণ মনে রাখবা। উদাহরণ কি আছে দেখো, একটা ব্যাকটেরিয়া আছে, আছে নীলাভ সবুজ শৈবাল আছে। তো ব্যাকটেরিয়া দেখো, ব্যাকটেরিয়া হচ্ছে তোমার এককোষী এবং হচ্ছে ফ্লামেন্টাস। এরা কি এককোষী মানে এদের দেহ এককোষী, অর্থাৎ এদের দেহ একটি কোষ দ্বারা গঠিত এবং ফ্লামেন্টাস বা সুতার মতো লম্বা, ফিলামেন্টাস, ফিলামেন্টাস। বুঝতে পারছো ভাইয়া? তারপর দেখো এবং এরা যে হচ্ছে হলো দেখো এদের হচ্ছে নিউক্লিয়াস নাই, মানে নিউক্লিয়ার মেমব্রেন নাই, নিউক্লিয়ার মেমব্রেন নাই, নিউক্লিয়ার মেমব্রেন নাই, কিন্তু এদের কি আছে জানো? একটা কমন অঙ্গাণু যেটা সবার ভিতরে থাকে, সেটা কি? রাইবোজোম। সেটা কি ভাই? রাইবোজোম। এটা হচ্ছে হলো একটা কমন অঙ্গাণু, একে বলা হয় কি ইউনিভার্সাল অর্গান, ইউনিভার্সাল অর্গান, যেটা হচ্ছে হলো সবার মাঝেই থাকে, বুঝছো? তারপরে এরা কি করে জানো? এরা দ্বিভাজন প্রক্রিয়ায় হচ্ছে হলো কোষ বিভাজন করে, দ্বিভাজন বা অ্যামাইটোসিস। এটা দ্বিতীয় অধ্যায়ে গিয়ে ভালো করে পড়বো আমরা। অ্যামাইটোসিস প্রক্রিয়ায়
মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন করে। উদাহরণ কি ভাইয়া? এক ব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল। বুঝছো? এতটুকু বুঝতে পারছো ভাইয়া? তাহলে পটেটোর যে বৈশিষ্ট্য কি? এক আদিকোষী এবং এরা এককোষী ফিলামেন্টাস, এবং এদের নিউক্লিয়াস সুগঠিত না মানে কি এদের নিউক্লিয়ার মেমব্রেন নাই এবং নিউক্লিয়াস নাই। বুঝছো? এদের যে হচ্ছে ক্রোমাটিন যার কাছে এটা কি থাকে, ছড়িয়ে ছিটিয়ে থাকে। আর এদের কোষে প্লাস্টিড নাই, রাইবোজোম আছে, প্লাস্টিড নাই, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নাই। তারপরে এরা কি করে? অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন করে। উদাহরণ কি? ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল। আশা করি মনে বুঝতে পারছো। তারপরে দেখো প্রোটিস্টা। প্রোটিস্টা রাজ্যের উদাহরণগুলো কি কি ভাই? দেখো বই আছে অ্যামিবা, তারপরে তোমার প্যারামেসিয়াম আছে, তারপরে শৈবাল আছে। এগুলা কি প্রোটিস্টা রাজ্যের বৈশিষ্ট্য। এগুলো তোমার আসলে এককোষী বা বহুকোষী হতে পারে, আবার ফিলামেন্টাসে হতে পারে। তারপর দেখো প্রোটিস্টা রাজ্যের যেটা হচ্ছে হলো মেইন বৈশিষ্ট্য, সেটা হলো কি এরা মাইটোসিস প্রক্রিয়ায় অযৌনজনন করে। মাইটোসিস প্রক্রিয়াটা আমাদের তো লিখতেছি না, এটা তোমার হচ্ছে হলো তৃতীয় অধ্যায়ে যা পড়াবো ভালো করে। তারপর আরেকটা আছে কনজুগেশনের মাধ্যমে যৌনজনন করে। কনজুগেশন এর মাধ্যমে যৌনজনন করে। কনজুগেশন পদ্ধতি কি ভাই? কিরকম? দেখো তোমার হচ্ছে দুইটা সেল, এইটা একটা সেল এবং হচ্ছে এইটা একটা সেল। এরা যখন যৌনজনন করবে তখন এরা কি করবে? এদের দুইজনের ভিতর একটা নালী তৈরি করবে। বুঝছো? একটা নালী তৈরি করবে। এই নালীটার নাম হচ্ছে কনজুগেশন নালী। দেখো এদের এই কোষের এই গ্যামেটটা কি হবে? এই নালীর মাধ্যমে এই কোষে আসবে, আসে কি করবে? এরা জাইগোট তৈরি করে নতুন আরেকটা সেল উৎপন্ন করবে। এটাই হচ্ছে তোমার কনজুগেশন পদ্ধতি। আর মাইটোসিস প্রক্রিয়া কি করে? অযৌনজনন করে। এটা আমরা তৃতীয় অধ্যায়ে অনেক ভালো করে বলবো। তো এদের উদাহরণ কি কি বলছি আমি? এক অ্যামিবা, প্যারামেসিয়াম এবং হচ্ছে শৈবাল। বুঝছো? বুঝতে পারলে সিডি লেখো ভাইয়া। তাহলে আমরা কয়টা রাজ্য পড়লাম? মনেরা এবং হচ্ছে প্রোটিস্টা, আরো 3টা রাজ্য আসবে। দেখো আমি তাড়াতাড়ি যাচ্ছি কি জন্য? এটা আমি তোমাদেরকে একটা ভিডিওতে আমরা ভালো করে বলেছিলাম, সেই জন্য একটু তাড়াতাড়ি যাচ্ছি। পরের অধ্যায়গুলো আরো অনেক ইম্পর্টেন্ট, যেমন হচ্ছে কোষ বিভাজন অধ্যায় আছে, কোষীয় টিস্যু আছে, এবং হচ্ছে আরো যে মজার অধ্যায়টা মানে জীববিজ্ঞান, মানে যে অধ্যায়টা আমরা বুঝি জীববিজ্ঞানের যে রসকোষ, সেটা কোন অধ্যায় জানো? সালোক সংশ্লেষণ, অর্থাৎ জীবন শক্তিতে। ওই অধ্যায়টা আমরা পড়বো। দেখো এরপরে কোনটা আছে? ফানজাই মনে রাখবা তোমরা ব্যাঙের ছাতা দিয়ে। ফানজাই, বুঝছো? ফানজাই মনে রাখবা কি দিয়ে? ব্যাঙের ছাতা দিয়ে, অর্থাৎ হচ্ছে মাশরুম। ব্যাঙের ছাতা, মাশরুম, পেনিসিলিয়াম, এগুলো কি ফানজাই রাজ্যের অন্তর্ভুক্ত বা ফানজাই রাজ্যের উদাহরণ। দেখো ব্যাঙের ছাতাটা এক দেহ কি দ্বারা গঠিত? এককোষী মাইসেলিয়াম দ্বারা গঠিত। বুঝছো? প্রথম বৈশিষ্ট্য লেখা। আচ্ছা শোনো, এর প্রথম বৈশিষ্ট্য কি হবে আগে? এরা হচ্ছে হলো কি ইউক্যারিওটিক, তাই না? প্রকৃত কোষী। এর প্রথম লিখবা কি? এরা প্রকৃত কোষী। এরা হচ্ছে প্রকৃত কোষী। তারপরে এদের দেহ কি? এককোষী মাইসেলিয়াম দ্বারা গঠিত। এককোষী মাইসেলিয়াম দ্বারা গঠিত।
তারপরে কি আছে ভাই, অনেক বেশি ইম্পর্টেন্ট, এদের দেহ কাইটিন দ্বারা গঠিত। এদের কোষপ্রাচীর কাইটিন দ্বারা গঠিত। কোষপ্রাচীর, এদের কোষপ্রাচীর কাইটিন দ্বারা গঠিত। এটা খুব বেশি ইম্পর্টেন্ট ভাই, এটা অনেক ভালো করে মনে রাখবো। এদের কোষপ্রাচীর কি দ্বারা গঠিত? কাইটিন দ্বারা গঠিত। ছত্রাকের কোষপ্রাচীর কাইটিন দ্বারা গঠিত। তোমার নাম ভুলে গেলেও এটা না ভুলবা না, যে ছত্রাকের কোষপ্রাচীর কি দ্বারা গঠিত? কাইটিন দ্বারা গঠিত। তারপরে এদের কি হয় না, ভ্রূণ গঠিত হয় না। এটার একটা বৈশিষ্ট্য হচ্ছে, এদের হচ্ছে ভ্রূণ গঠিত হয় না। ফাঞ্জাই এর উদাহরণ কি কি হবে ভাইয়া? এক হচ্ছে মাশরুম, তারপর তোমার পেনিসিলিয়াম, এবং হচ্ছে কি ছত্রাক, বুঝছো? এর উদাহরণ। আশা করি এই রাজ্য বৈশিষ্ট্য বুঝতে পারছো। এখন আমরা পড়বো প্লান্টিং। দেখো ফাঞ্জাই এদের আরেকটা বৈশিষ্ট্য আছে, এদের কি, এদের তোমার হচ্ছে হলো ক্লোরোপ্লাস্ট নাই। দেখো আমাদের হচ্ছে হলো এখানে যে সিকিউ আসবে, এটা আমি সেটা একটু, যে সিকিউটা আসবে এখান থেকে মূলত সিকিউটা আসবে তোমার এখান থেকে, ফাঞ্জাই এবং হচ্ছে প্লান্টি থেকে। দেখো এদের হচ্ছে কি নাই, প্লাস্টিক নাই, যার কারণে ক্লোরোফিল নাই, মানে কি এরা সালোকসংশ্লেষণ তৈরি করতে পারে না, নিজের খাবার নিজে তৈরি করতে পারে না, এরা কি হয়, পরজীবী হয়। কিন্তু প্লান্টির দিকে দেখো, এদের তো আগে বৈশিষ্ট্য লেখা, এরা হচ্ছিল প্রকৃত কোষী। তারপরে এদের কি আছে, সুগঠিত নিউক্লিয়াস আছে, এবং হচ্ছে এদের প্লাস্টিক ক্লোরোপ্লাস্ট থাকে, ক্লোরোপ্লাস্ট আছে। ক্লোরোপ্লাস্ট আছে মানে কি, এরা হচ্ছে নিজের খাবার নিজে তৈরি করে, বা হচ্ছে তার, ওদেরকে কি বলা হয়, যারা হচ্ছে নিজের খাবার নিজে তৈরি করতে পারে না এদেরকে বলা হয় হচ্ছে হেটারোট্রফিক। আর যারা নিজের খাবার নিজে তৈরি করতে পারে এদেরকে কি বলা হয়, ইউট্রোফিক। মানে তাহলে হচ্ছে প্লান্টি কি, এরা কি ইউট্রোফিক। আর এরা হচ্ছে হলো প্লান্টি যৌনজনন করে কার মাধ্যমে, অ্যানাইসোগ্যামাস পদ্ধতিতে। অ্যানাইসোগ্যামাস পদ্ধতিতে যৌন জনন করে। অ্যানাইসোগ্যামাস পদ্ধতি কিরকম ভাই? দেখো যদি হলো পুংগামেট এবং স্ত্রী গামেট, এরা হচ্ছে হলো দেখতে কি হবে, অসমান হবে, সমান হবে না। এটা যদি পুংগামেট হয় আর ছোট হবে স্ত্রী গামেট, এরকম, বুঝছো? এরা হচ্ছে দেখতে একই রকম হবে না, আলাদা আলাদা হবে। এটা হচ্ছে অ্যানাইসোগ্যামাস পদ্ধতি। আর এর উদাহরণ হচ্ছে আমরা চলো গাছপালা যা যা চোখের সামনে দেখতেছো, উদ্ভিদ সেটাই। আরেকটা আছে হলো অ্যানিমেলিয়া কোনগুলা? দেখো তুমি নিজেই অ্যানিমেলিয়া, মানে তোমার বৈশিষ্ট্য পড়লে কি অ্যানিমেলিয়া রাজ্যের বৈশিষ্ট্য হয়ে যাবে, বুঝছো? আমার কি আমাদের কি যৌন জনন হয়, ভ্রূণ গঠিত হয়, ভ্রূণ, ধরো লিখি অ্যানিমেলিয়া। দেখো আগে তো লিখবাই, আমরা হচ্ছে হলো কি প্রকৃত কোষীর সুগঠিত নিউক্লিয়াস থাকে, তারপর হচ্ছে যৌন জনন হয়, ভ্রূণ গঠিত হয়। ভ্রূণ কয় স্তর বিশিষ্ট? আমাদের 3 স্তর বিশিষ্ট ভ্রূণ গঠিত হয়, 3 স্তর বিশিষ্ট। এক হচ্ছে অ্যাক্টোডাম, মেসোডাম এবং হচ্ছে অ্যান্টোডাম। এটা মনে রাখবো। ভ্রূণ কয় স্তর বিশিষ্ট? 3 স্তর বিশিষ্ট। আর উদাহরণ তো বুঝতে পারছো, মানে মানুষ, তারপরে তোমার হচ্ছে হলো বানর, ঘোড়া, হাতি, এগুলো সব কি তোমার হচ্ছে হলো অ্যানিমেলের রাজ্যের বৈশিষ্ট্য। তাহলে এখান থেকে আমাদের যে সিকিউটা আসবে তোমার হচ্ছে হলো ফাঞ্জাই এবং হচ্ছে প্লান্টি, এগুলোর থেকে সিকিউ বেশি আসবে। তাহলে আমি তোমাদেরকে একটা সিকিউ লিখে ভালো করে ক্লিয়ার করতেছি।
দেখো এটা হলো 1 নাম্বার, আর হচ্ছে 1 থাকলো চিত্র 1, তারপরে একটা গাছ থাকলো গাছ, আর এখানে হচ্ছে মানুষ। বুঝতে পারছো? তাহলে দেখো তো এটা কার ছবি? মাশরুম। এটা হচ্ছে কার বৈশিষ্ট্য, মানে কোন রাজ্যের অন্তর্ভুক্ত? ফানজাই। ফানজাই। আর এটা প্লান্টি, এবং এটা হচ্ছে অ্যানিমেলিয়া। অ্যানিমেলিয়া। তোমার হচ্ছে গ নাম্বার কোশ্চেন থাকবে যে 1 নাম্বার রাজ্যের বৈশিষ্ট্য লেখো। 1 নাম্বার চিত্রের রাজ্যের বৈশিষ্ট্য লেখো। চিত্র 1 রাজ্যের বৈশিষ্ট্য লেখো। বৈশিষ্ট্য লেখো। তখন তোমাকে কি লিখতে হবে যে চিত্র 1টা হলো কি ব্যাঙের ছাতা বা হচ্ছে মাশরুম, যা হচ্ছে কোন রাজ্যের অন্তর্ভুক্ত? ফানজা রাজ্যের অন্তর্ভুক্ত। তখন ফানজা রাজ্যের যে বৈশিষ্ট্যগুলো আছে ওগুলো লিখতে হবে। তারপর তোমাকে বলবে, বা এখানে আরেকটা বলবে গ নাম্বার, দেখো কোশ্চেনগুলো লিখে দেখো। গ নাম্বার আরেকটা কোশ্চেন হতে পারে যে চিত্র 2 এবং চিত্র 3, 3 নাম্বার চিত্রের তোমার হচ্ছে যে 3 নাম্বার চিত্র আছে, এটা হচ্ছে কোন কোন রাজ্যের অন্তর্ভুক্ত? 3 নাম্বার চিত্র মানুষ বা বাঘ জারি থাক, এটা হচ্ছে কোন রাজ্যের বৈশিষ্ট্য, এবং এটার সাথে তোমার হচ্ছে যে মাশরুমের আছে তুলনামূলক বৈশিষ্ট্য দিতে পারে, বা হচ্ছে 1 এবং 2 এর ভিতরে হচ্ছে তোমার তুলনামূলক বৈশিষ্ট্য দেবে। আর গ নম্বর আরেকটা কোশ্চেন করতে পারে যে এই যে মানুষের শ্রেণীবিন্যাস লেখো। তো আরেকটা টপিক আছে শ্রেণীবিন্যাস, ওখানে আমরা করবো এটা। মানুষের শ্রেণীবিন্যাস লেখো, এটা গ নম্বরে দেবে। মানুষের শ্রেণীবিন্যাস লেখো। শ্রেণীবিন্যাস লেখো, এটা তোমার হচ্ছে আরেকটা কোশ্চেন থাকবে। আর যেটা হচ্ছে ঘ নম্বরে থাকবে চিত্র 1 এবং 2 এর পার্থক্য লেখো। এটা ঘ নম্বর থাকবে। বুঝতে পারছো ভাইয়া? তাহলে এখান থেকে কিরকম কোশ্চেন হবে? তোমার হলো 3টা চিত্র থাকবে, বা হচ্ছে এই দুটো সবচেয়ে বেশি থাকে, এক মাশরুম আর হচ্ছে তোমার গাছ, এরকম এই দুটো চিত্র বেশি থাকে। এখানে তখন বলে যে 1 নাম্বার বা 2 নাম্বার এটা কোন রাজ্যের অন্তর্ভুক্ত, এবং হচ্ছে এর বৈশিষ্ট্য লেখো। আর ঘ নম্বরে বলবে তোমার হচ্ছে এই দুটোর মধ্যে তুলনামূলক পার্থক্যগুলা লেখো। আর আরেকটা কোশ্চেন থাকতে পারে যে মানুষ বা হচ্ছে জারি তোমার হচ্ছে অ্যানিমেলের রাজ্যে যে কোনো একটা উদাহরণ দিবে, দিয়ে বলবে যে এই রাজ্যের যে কোনো একটি শ্রেণীবিন্যাস লেখো। বুঝছো? তখন তুমি হচ্ছে বইয়ে দেওয়া আছে মানুষের শ্রেণীবিন্যাস, তখন তুমি মানুষের শ্রেণীবিন্যাসটা লিখে দেবা। তাহলে দেখো এটা গেল ভাই। এখন আমরা পড়বো হচ্ছে শ্রেণীবিন্যাস। দেখো শ্রেণীবিন্যাস কি জন্য করা হয়? একটা প্রাণী থেকে আরেকটা প্রাণীকে আলাদা করা, সহজেই যেন আলাদা করা যায়, এই জন্য কি করা হয়? শ্রেণীবিন্যাস করা হয়। অর্থাৎ ওর প্রকৃতি দেখে ওই প্রাণীকে চিনবো খুব সহজেই, এই জন্য কি করা হয়? শ্রেণীবিন্যাস করা হয়। শ্রেণীবিন্যাসে কয়েকটি ধাপ আছে। সেই ধাপগুলো কি করা হয়? বড় থেকে ছোট এভাবে সাজানো হয়। এই যে বড় থেকে ছোট এভাবে সাজাচ্ছি, এটাকে বলা হয় তোমার হচ্ছে নেস্টেড হায়ারার্কি। নেস্টেড হায়ারার্কি, এটা খুব ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। নেস্টেড হায়ারার্কি অর্থাৎ এই যে আমরা শ্রেণীবিন্যাস করতেছি বড় থেকে ছোট, এই যে ধাপে ধাপে সাজাচ্ছি, এটাকে বলা হয় কি? নেস্টেড হায়ারার্কি। দেখো শ্রেণীবিন্যাসে কয়েকটা ধাপ আছে। প্রথমে আছে কিংডম, তারপরে ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, এবং হচ্ছে স্পেসিস। দেখো এই যে এটা মনে রাখবো কিভাবে, এরকম করে যে কফ, বুঝছো? তাহলে ভুলে যাবো না, কফ মানে ক্লাস, অর্ডার, ফ্যামিলি, এভাবে মনে রাখবো। দেখো এখন যে গ নাম্বার করলাম আমরা মানুষের শ্রেণীবিন্যাস কি, দেখো
এখন আমরা পড়বো মানুষের সিনেমা। এখানে লিখি, দেখো কিংডম, এটা ভাই কোন রাজ্যের অন্তর্ভুক্ত? দেখো তো আমরা পড়ছি কি অ্যানিমেলিয়া, তাই না? এটা কি অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত, অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত। আর ফাইলাম, এগুলো আমরা এইচএসসি তে ওটা পড়বো। ফাইলাম হচ্ছে ম্যামালিয়া, ম্যামালিয়া। আর ক্লাস প্রাইমেট। আর তোমার হচ্ছে অর্ডার, এগুলোতে হচ্ছে ফাইলাম হবে করডাটা ভাইয়া, সরি এখানে হচ্ছে করডাটা, ফাইলাম করডাটা। আর ক্লাস হবে ম্যামালিয়া, ম্যামালিয়া। করডাটা মানে কি আমাদের হচ্ছে হলো কি আছে, নোটোকর্ড আছে, মানে হচ্ছে কর্ডেটা, আমরা কি কর্ডেট বা মেরুদণ্ড আছে, এই জন্য কি আমরা কর্ডাটা, তারপরে আমরা আমাদের ক্লাস কি ম্যামালিয়া, তারপর অর্ডার হবে প্রাইমেট, আর ফ্যামিলি হোমিনিডি, তারপর জেনাস দেখো হোমো, এবং হচ্ছে হলো স্পেসিস স্যাপিয়েন্স। দেখো আমাদের হচ্ছে হলো কি বৈজ্ঞানিক নাম কি, মানুষের বৈজ্ঞানিক নাম কি হোমো স্যাপিয়েন্স। এটা 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 কিন্তু ভুল করা যাবে না, এটা নিজের নামের মতো করে মনে রাখতে হবে। যে তোমাকে যদি কেউ ভাইভাতে বা কোথাও যদি জিজ্ঞেস করে যে বলো তো তোমার হচ্ছে কমন নাম কি, বুঝছো, তখন কিন্তু তুমি তোমার নিজের নাম বলতে পারবে না, তখন তোমাকে বলতে হবে এই সাইন্টিফিক নাম, অর্থাৎ মানুষের বৈজ্ঞানিক নাম বলতে হবে। অর্থাৎ তোমার বৈজ্ঞানিক কি হোমো স্যাপিয়েন্স। এই এখানে দুটো থাকবে, জেনাস এবং স্পেসিস, হোমো স্যাপিয়েন্স, বুঝতে পারছো? এখন এখানে আবার আরেকটা এসে দেখো, আরেকটা কোশ্চেন হবে কি শ্রেণীবিন্যাস লেখার পদ্ধতিগুলো। এই পদ্ধতি তোমার বই ভালো করে দেওয়া আছে, তারপর আমি বলি। দেখো যখন শ্রেণীবিন্যাস দুটা ইয়ে থাকে, তোমার হচ্ছে স্টেপ থাকে, এক হচ্ছে হোম জেনাস থাকে এবং হচ্ছে হলো স্পেসিস থাকে। তোমার হচ্ছে হলো এখানে বৈজ্ঞানিক নাম লেখার তোমার কি থাকবে, তোমার হচ্ছে হলো যে জেনাসটা থাকবে, এই জেনাস শুধুমাত্র জেনাসের যে সামনের অক্ষরটা থাকবে এটা শুধু বড় হাতের হবে, বুঝছো? হোমো এটা শুধু কি হবে বড় হাতের হবে, এই যে এইচ, আর বাকি সবগুলো কি হবে ছোট হাতের। অর্থাৎ সেপিয়েন্সের যে এই যে স্পেসিসের যে সেপিয়েন্স অংশ এটা কি সবগুলাই ছোট হাতের। আর জেনাসের যে হোমো, হোমোর প্রথম অক্ষরটা এটা কি বড় হাতের হবে, শুধু এটা বড় হাতের হবে। তারপর তোমার এগুলো সবগুলো কি যদি তুমি কম্পিউটার টাইপ করো ইটালিক অক্ষরে লিখতে হবে, আর যদি হাতে লেখো তাহলে তোমাকে আলাদা আলাদা করে টান দিতে হবে। জেনাসের নিচে আলাদা টান এবং তারপরে স্পেসিসের নিচে আলাদা করে টান দিতে হবে, আন্ডারলাইন করতে হবে। তারপর যদি কোনো একটা নাম কয়েকজন বিজ্ঞানী লেখে, তাহলে যে বিজ্ঞানী আগে লিখছে ওই নামটা প্রকাশ করছে বৈজ্ঞানিক নাম, সেই বিজ্ঞানী তোমার হচ্ছে কি লিখতে হবে শেষে একটা নাম লিখতে হবে। যেমন কেরালা লিনিয়াস যদি কোনো কিছু আবিষ্কার থাকে, তোমার হচ্ছে বৈজ্ঞানিক নাম লেখার শেষে লেখা লাগবে কি লিনিয়াস, এরকম এলতে লিখতে হবে এরকম। তো এই বিষয়টা তুমি হচ্ছে বই থেকে দেখে নিও। প্রথম অধ্যায় আশা করি শেষ, তোমরা বুঝতে পারছো কিনা কমেন্ট করে জানাও। এখন আমরা নতুন অধ্যায়ে যাব। যদি বুঝতে পারো অধ্যায়টা কোনো সমস্যা না থাকে তাহলে সিডি লাগো। অধ্যায়টা বুঝতে পারলে সিডি লাগো, আর যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা কোশ্চেন করতে পারো। বুঝতে পারছো তোমরা? দেরি করে আসো, দেরি করে আসো, দেরি করে আসো। বুঝতে পারলে সিডি লাগো। তাসফিয়া নূর লিখেছেন কমন বৈজ্ঞানিক নাম আলোচনা করেন। কমন বৈজ্ঞানিক নাম তোমার যদি দেখো মানুষ, এটা তো কমন। তারপরে তুমি যদি ধানের কথা চিন্তা করো, ধানের কথা কি অরিজা স্যাটিভা, ধান কি অরিজা স্যাটিভা ধান।
এই যে অরিজার হচ্ছে হলো কি প্রথম অক্ষর ও, এটা হবে বড় হাতের, এবং ছোট সবগুলো কি হবে ছোট হাতের হবে। বুঝতে পারছো আপু? তারপর দেখো আমরা এখন পরের অধ্যায়ে যাব। দেখো আমরা হচ্ছে হলে কোষ এবং টিস্যু আলোচনা করার আগে তৃতীয় অধ্যায় করব, কারণ অনেক কিছু এই দ্বিতীয় অধ্যায়ের সাথে রিলেটেড। বুঝছো? আমরা কোষ টিস্যু আলোচনা করার আগে তৃতীয় অধ্যায় করব, অর্থাৎ কোষের বিভাজন। কোষ বিভাজন অধ্যায়টা পড়বো আমরা। কোষ বিভাজন। দ্বিতীয় অধ্যায় পড়ানোর আগে আগে তৃতীয় অধ্যায় পড়ব। দেখো কোষ বিভাজন, এখানে আগে সংজ্ঞাটা করি। কোষ বিভাজন কাকে বলে? একটা কোষ যখন হচ্ছে বিভাজিত হয়ে এক বা একাধিক কোষ সৃষ্টি করে সেটাকে কি বলে? কোষ বিভাজন বলে। কোষ বিভাজন তিনটা পদ্ধতিতে হয়। এক হলো অ্যামাইটোসিস, কে বলা হয় সমীকরণিক কোষ বিভাজন, সমীকরণিক কোষ বিভাজন। আর মিয়োসিসকে বলা হয় বিভাজন। আবার সমীকরণিক কোষ বিভাজন কোনটা? মাইটোসিস। বুঝছো? এখান থেকে এমসিকিউ আসবে তোমার। এখন একটা একটা করে পড়ি। দেখো অ্যামাইটোসিস কোষ বিভাজন। অ্যামাইটোসিস কোষ বিভাজন কোথায় হয়? কোন রাজ্যে হয়? মনের রাজ্যে। মনের রাজ্যের কোনগুলোতে? মানে ব্যাকটেরিয়া, নীলাম্বসা কোষ, এগুলো কি অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় বিভাজিত হয়। দেখো একটা কোষ, এটা একটা কোষ আর নিউক্লিয়াস। বুঝছো? নিউক্লিয়াস। এখন দেখো এই কোষের নিউক্লিয়াসটা কি হবে? যে কোষটা এরকম হবে, এর যে নিউক্লিয়াসটা আছে চ্যাপ্টা হয়ে যাবে, মাঝখানে চ্যাপ্টা হবে, এরকম এরকম ছড়িয়ে যাবে, গিয়ে শেষে আবার কি করবে এরা? দেখো দুটা নিউক্লিয়াস আলাদা হয়ে যাবে, হয়ে এরা কোষ আলাদা হবে, অর্থাৎ নতুন দুটা কোষ উৎপন্ন হবে। এটা হচ্ছে কি অ্যামাইটোসিস কোষ বিভাজন। বুঝছো? এটা অ্যামাইটোসিস কোষ বিভাজন, অর্থাৎ যে কোষ বিভাজন প্রক্রিয়ায় সরাসরি, এই জন্য কি বলা হয় একে পৃথক কোষ বিভাজন বলা হয়। সরাসরি একটা কোষ থেকে দুইটা কোষ উৎপন্ন হয়, এরা হচ্ছিল কি, একে কি বলা হয়? অ্যামাইটোসিস কোষ বিভাজন। এটা উদাহরণ কি ব্যাকটেরিয়া, নীলাম্বসা কোষ, এটা তোমাদের নাই, ওই জন্য অত পড়ালাম না। আর শুধু পড়ালাম কি জানো, ওই তোমার আদিকোষী জীবে দেখা যায়, আমরা পড়লাম প্রথম অধ্যায়ে, সেই জন্য এটা দেখাই দিলাম। তারপর দেখো মাইটোসিস কোষ বিভাজন বা সমীকরণিক কোষ বিভাজন। দেখো মাইটোসিস কোষ বিভাজন, মাইটোসিস কোষ বিভাজন। দেখো এখানে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা আছে। মাইটোসিস কোষ বিভাজন কি কি হয়? এক, নিউক্লিয়াসের বিভাজন, নিউক্লিয়াসের বিভাজন, এবং হচ্ছে ক্রোমোজোমের বিভাজন, ক্রোমোজোমের বিভাজন। এই দুটা বিভাজনই কি হয়? একবার করে হয়। বুঝছো? মাইটোসিস মাইটোসিস কোষ বিভাজন, মাইটোসিস কোষ বিভাজন কি হয় তোমার হচ্ছে হলো নিউক্লিয়াসের বিভাজন এবং ক্রোমোজোমের বিভাজন, দুটা বিভাজনই একবার করে হয়। অর্থাৎ যে কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াসের বিভাজন এবং ক্রোমোজোমের বিভাজন একবার হয় তাকে কি বলা হয়? মাইটোসিস কোষ বিভাজন। আসো এখন আমরা মাইটোসিস কোষ বিভাজনের ধাপগুলো আছে, ওই ধাপগুলো পড়ি। দেখো যে এক নম্বর ধাপ, এটা কি? প্রোফেজ। প্রোফেজ ধাপ এক, প্রোফেজ। দেখো প্রোফেজটা কিরকম হবে?
কোষ যদি হয় এটা এটা হচ্ছে নিউক্লিয়াস এবং হচ্ছে হলো এটা কি ক্রোমাটিন তন্তু, বুঝছো? দেখো মাইটোসিস কোষ বিভাজনের আগে তোমাকে একটা বিষয় সম্পর্কে বলি। দেখো তুমি যখন কাপড় ভিজাও, বুঝছো, কাপড় বা গামছা ধরো একটা বালতিতে কাপড় ভিজাইছো, ওই গামছাটা তুমি এক এক মাথা কি ধরে তুলবা, তখন দেখবা যে পানিগুলো পড়ে যাচ্ছে আর হচ্ছে গামছাটা কি হয় সংকুচিত হয়, তাই না? গামছাটা সংকুচিত হয়ে যায়। তো এই গামছাটা সংকুচিত যখন হয় তখন তুমি কি করো, ওই গামছাটা জড়াই নাও, নিয়ে চিপো। তার ফলে কি হয়, গামছাটা দেখতে কি মোটা হয় না, আবার হচ্ছে জড়ানোর ফলে কি হয় গামছাটা খাটো হয়ে যায়। তো এই বিষয়টা ঘটে তোমার প্রোফেজ ধাপে। প্রোফেজ ধাপে তোমার কি হয়, জল বিয়োজন হয়, জল বিয়োজন বা জল হ্রাস পেতে থাকে, বিয়োজন বা হ্রাস পায়, জল বিয়োজন বা হ্রাস পায়। তারপর হচ্ছে এই যে নিউক্লিয়াসটা এটা হচ্ছে বড় হয়, কারণ বড় হয় কি জন্য, কারণ এটা বিভাজিত হবে এখন, বুঝছো? এই জন্য নিউক্লিয়াসটা কি হয় বড় হয়ে যায়, নিউক্লিয়াস বড় হয়। আর এখানে আরেকটা ঘটনা ঘটে, এখানে হচ্ছে কি ক্রোমাটিড তৈরি হয়। তোমার হচ্ছে হলো প্রোফেজ ধাপে এই কটা ঘটে, জল বিয়োজন হয়, জল বিয়োজন হয় যার ফলে কি হয় তোমার হচ্ছে হলো এই ক্রোমোজোমগুলো সংকুচিত হয় এবং দেখতে মোটা হয় এবং খাটো হয়, বেশ মোটা না, তোমার শুধু হচ্ছে হলো চোখের দৃষ্টিগোচর হয় এরকম, বুঝছো? আর নিউক্লিয়াসটা কি হয় বড় হয়, বড় হয় কি জন্য, কারণ পরবর্তী বিভাজনে অংশগ্রহণ করবে, এটা হয়। এমডি এ আর কে বলেছে একবার কেন হয়, দুইবার হলে কি হতো? মিওসিসে দুইবার হয়, মিওসিসে কেন নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয় না? ভাই দেখো এখানে তোমার মাইটোসিস কোষ বিভাজন কি হয়, একবার বিভাজিত হয়। মাইটোসিস কোষ বিভাজনের উদ্দেশ্যটা কি জানো? নিউক্লিয়াসের বিভাজন এবং ক্রোমোজোমের বিভাজন একবার হয়, হয়ে মাতৃকোষের সমগুণ সম্পন্ন অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। মাইটোসিস কোষ বিভাজন হয় তোমার, এটা হচ্ছে জনন কোষে না, এটা হয় তোমার দেহ কোষে। কি জন্য হয় দেখো, তোমার হচ্ছে হলো ক্ষতস্থান যখন কোনো জায়গায় কেটে যায়, কেটে যাওয়ার পর যখন ওইটা ভালো হয়ে যায় তখন বলতো কি হয়, মানে ওই আগের মতোই হয়ে যায় না, ওটা কিন্তু আর নতুন রূপ দেখায় না বা ফর্সা হয় না, এরকম হয় না, ওটা কিন্তু আগের মতো হয়ে যায়, আগে যেরকম চামড়া ছিল ওই রকম হয়ে যায়। মাইটোসিসের উদ্দেশ্যটাই তোমার ওই রকম। দেখো এটা যদি হ্রাস পাইতো, এখানে যদি নিউক্লিয়াসের বিভাজন বা ক্রোমোজোমের বিভাজন বা আরেকবার হইতো, তখন কি হয়ে যেত, তোমার হচ্ছে হ্রাস পেয়ে যেত ক্রোমোজোম সংখ্যা, যেমন যেটা ঘটে মিওসিসে। এই ক্রোমোজোম সংখ্যা যখন হ্রাস পাইতো তখন তোমার কি ওই কোষের যে কোষটা তোমার পুড়ে গেছে বা যে কোষ তোমার কেটে গেছে, ওই কোষের জায়গায় কি অন্য কোষ উৎপন্ন হতো, তখন কি হতো তোমার হচ্ছে চেহারা বিকৃত হয়ে যেত। মাইটোসিসের উদ্দেশ্যই তোমার এটা যে তোমার শরীরে যে ক্ষত হবে এটা পূরণ করার জন্য মাইটোসিস ঘটে। এটা জননাঙ্গ ঘটে না, বুঝছো? জনন কোষে ঘটে মিওসিস, যার কারণে তোমার হচ্ছে হলো ভ্যারাইটি সৃষ্টি হয়, বুঝছো? যার কারণে ভ্যারাইটি সৃষ্টি হয়। বুঝতে পারছো? এমডিএআর কে বুঝতে পারছো ভাইয়া? মাইটোসিসের উদ্দেশ্য হলো তোমার কি, তোমার হচ্ছে হলো দেহের গঠন হবে, নট তোমার হচ্ছে হলো জনন কোষের গঠন। বুঝতে পারছো? জনন কোষের জন্য কি হবে, মিওসিস কোষ বিভাজন হবে। বুঝতে পারছো ভাইয়া? বুঝতে পারছো এটা? আচ্ছা তারপর দেখো প্রোফেজ হলো, এখন হচ্ছে হলো পুরো মেটাফেজ। পুরো মেটাফেজ হ্যাঁ দেখো পুরো মেটাফেজে কি হয়, এটা আগে তুমি হচ্ছে লিখে রাখবা যে সংক্ষিপ্ত দশা, সংক্ষিপ্ত পর্যায়, এই ধাপটা সংক্ষিপ্ত পর্যায়, বুঝছো? দেখো এখানে লাইসোজোম যেটা আছে তোমার হচ্ছে এটা কি করে, ক্রোমাটিন তন্তু বা হচ্ছে স্পিন্ডল তন্তু তৈরি করে। স্পিন্ডল তন্তু দেখো, এই যে স্পিন্ডল তন্তু তৈরি করে, এই সবগুলো স্পিন্ডল তন্তুকে কি বলে একসাথে স্পিন্ডল যন্ত্র বলা হয়, বুঝছো? স্পিন্ডল যন্ত্র বলা হয়। আর এই স্পিন্ডল যন্ত্রের এই মধ্যবর্তী অংশকে কি বলা হয়, বিষুবীয় অঞ্চল। বিষুবীয়
অঞ্চল। তাহলে দেখো আবার বুঝো, এটা হচ্ছে সংক্ষিপ্ত পর্যায়, আর এই পর্যায়ে প্রথমে কি হয়, বিষুবীয় অঞ্চল সৃষ্টি হয়। এই বিষুবীয় অঞ্চল বা স্পিন্ডল যন্ত্র, এই স্পিন্ডল যন্ত্রের প্রত্যেকটা অংশকে বলা হয় স্পিন্ডল ফাইবার বলা হয় বা স্পিন্ডল তন্তু বলা হয়। আর এখানে দেখো, এখানে ক্রোমোজোমগুলো কি হয়, আন্দোলিত অবস্থায় থাকে, বুঝছো? এখানে ক্রোমোজোমগুলো আন্দোলিত অবস্থায় থাকে, যার কারণে একে বলা হয় ক্রোমোজোমের নৃত্য। অর্থাৎ এখান থেকে কোশ্চেন, এটা তোমাদের বইয়ে নাই, বইয়ে একটু লিখে রাখো। এটা একটু লিখে রাখো, যে হচ্ছে হলো বইয়ে লিখে রাখো, এটা তোমার হচ্ছে এখানে ক্রোমোজোমের নৃত্য দেখা যায়, ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায়, বুঝছো? এখানে কি দেখা যায়, ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায়। এটা একটু লিখে রাখো বইয়ে, খাতার পাশাপাশি বইয়ে লিখে রাখবা। বইয়ে কি জন্য লিখে রাখবা, কারণ হচ্ছে হলো খাতাতে তুমি আর দেখবা না হয়তো সহজে, কিন্তু বইয়ে পড়ার সময় এটা দেখবা। এখন হচ্ছে অনেক ইম্পর্টেন্ট ধাপ, মেটাফেজ। দেখো আসেন না তো দেরি করে ভাইয়া বলছে যে ভাইয়া ক্রোমোজোমের নৃত্য এখানে কেন দেখা যাবে, অন্য কোনো জায়গায় দেখা যাবে? ভাই এটা একটা দশা ভাই, এটা হচ্ছে শুরুর একটা দশা, বুঝছো? এটা একটা দশা, যে হচ্ছে হলো এখন তো সবে মাত্র শুরু, এই হচ্ছে অন্য আর একটা দশায় যাবে। ভাই দেখো, তুমি যেটা বলছিল যে কি বিষুবীয় অঞ্চলে আসবে, বুঝছো? এই যেগুলা কয়ে যে বিষুবীয় অঞ্চলে আসে জড়ো হবে। এই ধাপে ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে আসবে এবং বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে, তখন ক্রোমোজোমগুলো কি দেখায় জানো, সব থেকে খাটো এবং মোটা দেখায়। এটা খুব ইম্পর্টেন্ট, এটা আমি লাল কালিতে লিখি। ক্রোমোজোমগুলো খাটো ও মোটা দেখায়, বুঝছো? এই সময় ক্রোমোজোমগুলো খাটো এবং মোটা দেখায়। আর এই খাটো এবং মোটা যে দেখায়, এটাকে কি বলে জানো, কনডেনসেশন। বুঝছো? মেটাফেজ ধাপে ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে এবং এই সময় ক্রোমোজোমগুলো কি হয়, সব থেকে খাটো এবং মোটা দেখায়, এই জন্য একে কি বলা হয়, কনডেনসেশন বলা হয়। আবার এই ধাপে তোমার হচ্ছে হলো এই যে ক্রোমোজোমগুলো বেশি পেঁচানো অবস্থায় থাকে, বুঝছো? এই ধাপে ক্রোমোজোমগুলো আবার বেশি পেঁচানো অবস্থায় থাকে। তাহলে তোমার হচ্ছে হলো মাইটোসিস কোষ বিভাজনের কোন পর্যায়ে তোমার হচ্ছে ক্রোমোজোমগুলো সবচেয়ে বেশি খাটো এবং মোটা দেখায়, বলো তো? মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোমগুলো সবচেয়ে খাটো এবং মোটা দেখায়, বলো একটু। বলো তো ভাই, মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোমগুলো সবচেয়ে বেশি খাটো এবং মোটা দেখায়? তারপর আমরা যাই পরের ধাপে। দেখো তারপরে ধাপটা কি ভাই, অ্যানাফেজ।
অ্যানাফেজ। দেখো অ্যানাফেজ ধাপে কি হয়, এই যে ক্রোমোজোমগুলো আছে, এই ক্রোমোজোমগুলো আছে, তখন তোমার এখানে সেন্ট্রোমিয়ার দুভাগে ভাগ হয়ে যায়। দেখো এই যে ক্রোমোজোম, এটা দেখো, এই যে ক্রোমোজোমের চিত্র তোমার হচ্ছে, তখন কি হয়, এই যে সেন্ট্রোমিয়ার দুভাগে ভাগ হয়ে যায়, ভাগ হয়ে গিয়ে দুটো নতুন ক্রোমোজোম সৃষ্টি হয়। এখানে ক্রোমোজোমের বিভাজন ঘটে। দেখো তোমার কোশ্চেন আসবে কি, মাইটোসিসের কোন ধাপে ক্রোমোজোমের বিভাজন ঘটে? ক্রোমোজোমের বিভাজন ঘটে অ্যানাফেজ ধাপে, বুঝছো? এই অ্যানাফেজ ধাপে সেন্ট্রোমিয়ার ভাগ হয়ে বিভক্ত হয়ে এখানে নতুন দুটা ক্রোমোজোম সৃষ্টি হবে। সেই দুটা ক্রোমোজোম দেখো, একটা হবে এক মেরু থেকে উত্তর মেরু, আর আরেকটা হবে দক্ষিণ মেরু, বুঝছো? মেরু কি হবে, আলাদা হবে। অর্থাৎ অ্যানাফেজ ধাপে এই যে সেন্ট্রোমিয়ার আছে, এটা দুভাগে ভাগ হয়ে যেয়ে কি হবে, দুটো ক্রোমোজোম হবে, ক্রোমোজোম বিভাজন হবে অ্যানাফেজ ধাপে। সেই ক্রোমোজোমগুলো কি করবে, দুই মেরু দিকে চলে যাবে। এই সময় দেখা যাবে যে ক্রোমোজোম চারটা অবস্থা দেখা যায়। এক হচ্ছিল ভি, এল, জে এবং হচ্ছিল আই, বুঝছো? ক্রোমোজোমের এই সময় চারটা অবস্থা দেখা যায়। ভি কে বলা হয় মেটাসেন্ট্রিক। মেটাসেন্ট্রিক কি জন্য বলা হয়, দেখো এই যে ক্রোমোজোম, এটা সেন্ট্রোমিয়ার যদি হয়, এখানে সমান ভাগ হবে, সমান ভাগ হয়ে ভির মতো আকৃতি গঠন করে। দেখো এই যেমন এরকম দেখতে পাচ্ছ, এরকম, এটা হচ্ছে মেটাসেন্ট্রিক। মেটাসেন্ট্রিক। তারপর এল হচ্ছে সাবমেটাসেন্ট্রিক। সাবমেটাসেন্ট্রিক, এটা বই আছে, ভালো করে দেখে নাও। মেটাসেন্ট্রিক আর টেলোসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক এবং টেলোসেন্ট্রিক। ভি, এল, জে, আই। তারপর দেখো টেলোফেজ পর্যায়। এবং টেলোফেজ পর্যায়, দেখো টেলোফেজ পর্যায়ে কি হবে, তোমার শুরুতেই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে ক্ষুদ্র ক্ষুদ্র কোষ কি করবে, কোষ প্লেট গঠন করবে, বুঝছো? কোষ প্লেট গঠন করার পরে যে কোষ প্লেট গঠন হবে, এবং এই দশায় কি হবে, নিউক্লিয়াসের পুনরাবির্ভাব ঘটবে, নিউক্লিয়াসের পুনরাবির্ভাব ঘটবে এবং জল যোজন হবে। এই দশায় নিউক্লিয়াসের পুনরাবির্ভাব ঘটবে এবং হচ্ছে জল যোজন হবে। জল যোজন হলে কি হবে, দেখো যখন জল যোজন হবে, ক্রোমাটিডগুলো কি হবে, যেমন হচ্ছে পূর্বে ধাপে ছিল, এই যে তখন ক্রোমোজোমগুলো ছড়িয়ে, তখন ক্রোমাটিড থাকবে না, তখন হয়ে যাবে কি ক্রোমোজোম, বুঝছো? জল যোজন যখন হবে এই ধাপে, তাহলে এই ধাপে কি হয়, কোষ প্লেট তৈরি হবে এবং হচ্ছে নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার প্লাজমের হচ্ছে কি হবে, পুনরাবির্ভাব ঘটবে এবং হচ্ছে ক্রোমাটিড গুলো এই যে ক্রোমোজোমে পরিণত হয়ে যাবে। এটা হচ্ছে এই ধাপে ঘটবে। অর্থাৎ টেলোফেজ পর্যায়ে দুটি কোষ উৎপন্ন হবে। দেখো আমরা যখন প্রোফেজ পড়ছি, প্রোফেজে কি এই একটা করছি না, অর্থাৎ একটি কোষ থেকে কি হয়েছে, দুটি কোষের জন্ম হয়েছে। তো এটাই তোমার হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া। অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া কি হয়েছে, নিউক্লিয়াসের বিভাজন হয়েছে। নিউক্লিয়াসের বিভাজন হয়েছে কই, টেলোফেজ ধাপে, দুইটা নিউক্লিয়াস উৎপন্ন হয়েছে। আর ক্রোমোজোমের বিভাজন হয়েছে কই, অ্যানাফেজ ধাপে। অর্থাৎ যে কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস এবং ক্রোমোজোমের বিভাজন একবারে হয় এবং ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যার সমান হয়, সেটাই হলো তোমার মাইটোসিস কোষ বিভাজন। আশা করি এটা বুঝতে পারছো তোমরা, মাইটোসিস কোষ বিভাজনটা। এখন তোমাদের ওই যে একটা অ্যান্সার দিয়ে দিছি যে মাইটোসিস কোষ বিভাজন কই ঘটে এবং এর গুরুত্ব কি। দেখ মাইটোসিস কোষ বিভাজন কই ঘটে, দেহকোষে ঘটে। এদের হচ্ছে দেহের যে ক্ষয়ক্ষতি হয়, এগুলো পূরণ হয় কিভাবে, মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে। তারপর দেখো আমার পর্ব হচ্ছে এখন মিওসিস কোষ বিভাজন। এটা বোঝার অনেক, বুঝতে পারলে অনেক সহজ হবে। এটা মিওসিস কোষ বিভাজন। দেখো মিওসিস কোষ বিভাজনে কি কি হয় ভাই, দেখো নিউক্লিয়াসের দুইবার বিভাজন হয় এবং ক্রোমোজোমের একবার বিভাজন হয়। এটা ভালো করে মনে রাখবা, কি হয়, নিউক্লিয়াসের দুইবার বিভাজন হয়, দুইবার বিভাজন হয় এবং ক্রোমোজোমের
ক্রোমোজোমের একবার বিভাজন হয়, বুঝছো? দেখো, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াসের দুবার বিভাজন এবং ক্রোমোজোমের একবার বিভাজন হয় এবং ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়, সেটাকে বলা হয় কি মিয়োসিস কোষ বিভাজন। এখন দেখো, এটা তোমার হচ্ছে হলো একটা কোষ, এটা একটা কোষ, তোমার হচ্ছে ডিপ্লয়েড কোষ, ধরো ডিপ্লয়েড কোষ, অর্থাৎ দুইটা ক্রোমোজোম আছে। দুইটা ক্রোমোজোম আছে, এটা তোমার নিউক্লিয়াস। দেখো, মিয়োসিস কোষ বিভাজন হয় তোমার হচ্ছে দুটা ধাপে। এক হচ্ছে হলো মিয়োসিস অন এবং হচ্ছে হলো মিয়োসিস 2। মিয়োসিস 2, দেখো মিয়োসিস অনে কি হয়, মিয়োসিস অনে হয় তোমার শুধু নিউক্লিয়াসের বিভাজন, অর্থাৎ এই যে নিউক্লিয়াসের বিভাজন হলো, এবং দেখো আর হচ্ছে এই যে ডিপ্লয়েড ক্রোমোজোম, এখানে শুধু সেপারেশন ঘটে। এখানে কি হয়, একটা ক্রোমোজোম আসে, এখানে কিন্তু ভাই বিভাজন হয় না, এখানে কি হয় সেপারেশন হয়, বুঝছো? শুধু ভাগ হয়ে যায়। এখানে দেখো ডিপ্লয়েড ছিল, দুটা ক্রোমোজোম ছিল, একটা দুইটা ক্রোমোজোম ছিল, এখানে কি হচ্ছে একটা, এখানে একটা হয়েছে, যার কারণে এটি কি হয় হ্যাপ্লয়েড। একটা ক্রোমোজোম থেকে কি হয় হ্যাপ্লয়েড। তাহলে এটা হয় মিয়োসিস অন ধাপ, মিয়োসিস অন। তাহলে দেখো তো ভাই, মিয়োসিস অন ধাপে কি করলো, মিয়োসিস অন ধাপে তোমার হচ্ছে শুধু নিউক্লিয়াসের বিভাজন হয়েছে, অর্থাৎ দুইটা কোষ উৎপন্ন হয়েছে, কিন্তু কি হয়নি, ক্রোমোজোমের কিন্তু বিভাজন হয়নি, ক্রোমোজোমে জাস্ট সেপারেশন হয়েছে। অর্থাৎ এখানে দুইটা ক্রোমোজোম ছিল মাতৃকোষে দুইটা ক্রোমোজোম ছিল, এখানে কি হয়েছে সেপারেশন হয়ে এই একটা কোষে একটা গেছে, এই একটা কোষে একটা গেছে। তারপরে দেখো মিয়োসিস 2 ধাপ, এখানে যে দুইটা কোষ উৎপন্ন হয়, দেখো এখানে আবার এই কোষটা এর কি হয়, নিউক্লিয়াসের বিভাজন হয়ে দুটা কোষ হয়, দুইটা কোষে কি হয়, দুইটা নিউক্লিয়াস যায়। আর এখানে হয় তোমার হচ্ছে ক্রোমোজোমের বিভাজন। দেখো এখানে একটা ক্রোমোজোম আছে না, একটা ক্রোমোজোম আছে, এই ক্রোমোজোমটা কি হবে, বিভাজিত হয়ে দুইটা ক্রোমোজোম উৎপন্ন হবে। সেই দুইটা ক্রোমোজোম একটা যাবে এইখানে আর একটা আসবে এইখানে, এখানে ক্রোমোজোমের বিভাজন হবে। ঠিক একই কাহিনী এটাতেও হবে, বুঝছো? তাহলে মিয়োসিস ধাপ 2 এটা, মিয়োসিস ধাপ 2। তাহলে দেখো মিয়োসিস ধাপ 1 যে প্রথম বিভাজন প্রক্রিয়ায়, এখানে কি হয়, শুধু নিউক্লিয়াসের বিভাজন ঘটে, ক্রোমোজোমের বিভাজন ঘটে না, ক্রোমোজোমের জাস্ট সেপারেশন ঘটে। অর্থাৎ দুইটা ক্রোমোজোম ছিল ডিপ্লয়েড, সেটা দুইটা কোষে গেছে, এই দুইটা কোষ কি হয়েছে পরে হ্যাপ্লয়েড হয়ে গেছে। এখন আবার এই দুইটা কোষ বিভাজিত হয়েছে, বিভাজিত হয়ে কি হয়েছে, দুইটা কোষ উৎপন্ন হয়েছে, এবং দুইটা কোষে কি হয়েছে, দেখো ক্রোমোজোম সংখ্যা এখানে একটা ক্রোমোজোম ছিল, বিভাজিত হয়ে দুইটা কোষে দুইটা গেছে, অর্থাৎ ক্রোমোজোমের বিভাজন হয়েছে মিয়োসিস 2 দ্বিতীয় ধাপে, মিয়োসিস 2 ধাপে। এখানে আমাদের কোশ্চেন আসবে কি, ক্রোমোজোমের বিভাজন ঘটে মিয়োসিসের কোন ধাপে, মিয়োসিস 1 না মিয়োসিস 2, বুঝছো? একটা কোশ্চেন আসবে তোমাদের এমসিকিউ তে আসবে, ক্রোমোজোমের বিভাজন ঘটে কোথায়, মিয়োসিস 1 নাকি মিয়োসিস 2? তোমাদের অ্যানসার হবে কি মিয়োসিস 2। বুঝছো ভাইয়া? এখানে ক্রোমোজোমের যে হলো ক্রোমোজোমের বিভাজন, এটা কই হয়েছে মিয়োসিস 2 এ। আর নিউক্লিয়াসের বিভাজন হয়েছে কোথায়, এখানে হয়েছে নিউক্লিয়াসের বিভাজন, এবং এখানে হয়েছে নিউক্লিয়াসের বিভাজন। তাইলে নিউক্লিয়াসের বিভাজন দুইবার হয়েছে এবং ক্রোমোজোমের বিভাজন একবার হয়েছে। হয়ে দেখো এই যে অপত্যকোষের ক্রোমোজোম সংখ্যা কত ছিল, ডিপ্লয়েড না 2n ছিল, ডিপ্লয়েড ছিল, এখানে কি হয়ে গেছে হ্যাপ্লয়েড। এই যে হ্যাপ্লয়েড, এই জন্য কি বলা হয়, একে হ্রাসমূলক বিভাজন বলা হয়। যে মিয়োসিসকে কেন হ্রাসমূলক কোষ বিভাজন বলা হয়, এই যে মিয়োসিসে তোমার জনন মাতৃকোষে যে ক্রোমোজোম সংখ্যা থাকে ডিপ্লয়েড, সেটা কি হয়, এই যে অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা কি হয়, তোমার একটা হয়ে যায়, হ্যাপ্লয়েড হয়ে যায়। এই জন্য মিয়োসিসকে বলা হয় তোমার হ্রাসমূলক কোষ বিভাজন। বুঝতে পারছো ভাইয়া? বুঝতে পারলে সিডি রাখো। মিয়োসিস কোষ বিভাজন বুঝতে পারছো ভাইয়া?
এখন দেখো, এখন আমরা এই অধ্যায় থেকে যে সিকিউ আসে সেটা দেখব। দেখো এখান থেকে সিকিউ আসবে কিরকম। দেখো গ নম্বরের কোশ্চেন এরকম আসবে তোমার এখান থেকে, যে চিত্র 1 কোষ বিভাজন প্রক্রিয়ার তৃতীয় ধাপ বর্ণনা করো। বুঝছো? দেখো এখানে গ নম্বর আসবে চিত্র 1 কোষ বিভাজন প্রক্রিয়ার তৃতীয় ধাপ বর্ণনা করো। তাহলে দেখো তো চিত্র 1 কোষ বিভাজন কোনটা হয়। দেখো এখানে কি আছিল, মাতৃকোষে ডিপ্লয়েড এবং হচ্ছে অপত্য কোষে কি হয়ে গেছে, ডিপ্লয়েড হয়ে গেছে। তার মানে কি ক্রোমোজোম সংখ্যা সমান আছে। তাহলে এটা কোন ধাপ, মানে এটা কোন কোষ বিভাজন, মাইটোসিস কোষ বিভাজন। তাই না ভাইয়া, মাইটোসিস কোষ বিভাজন। দেখো এখন বলছে যে মাইটোসিস কোষ বিভাজনের তৃতীয় ধাপ বর্ণনা করো। তৃতীয় ধাপটা কি ভাই বলো তো, মাইটোসিস কোষ বিভাজনের তৃতীয় ধাপ কি? কমেন্ট করো তো ভাইয়া, মাইটোসিস কোষ বিভাজনের তৃতীয় ধাপ কি? এই তৃতীয় ধাপে এটা তোমার বর্ণনা করতে হবে। আশা করি এটা পারবে অনেক ভালো করে। মাইটোসিস কোষ বিভাজনের তৃতীয় ধাপ বর্ণনা করো, এটা পারবে না তোমরা? কমেন্ট করো তো। ঘ নম্বর কোশ্চেন আসবে কি, চিত্র 1 এবং চিত্র 2 এর মাঝে পার্থক্য লেখো। পার্থক্য লেখো। বুঝছো? তাহলে দেখো চিত্র 1টা কি, মাইটোসিস, এবং চিত্র 2 কি, দেখো তো এই যে ডিপ্লয়েড কোষ কি হয়ে গেছে, অপত্য কোষে পরিণত হয়ে গেছে, একটা হ্যাপ্লয়েড হ্যাপ্লয়েড হ্যাপ্লয়েড। তাহলে এটা কি, মিওসিস কোষ বিভাজন। এখন মাইটোসিস এবং মিওসিস এই দুই কোষ বিভাজনের মধ্যে পার্থক্য লিখতে হবে। দেখো আমরা যদি পার্থক্য লিখি, পার্থক্য যদি লিখি, দেখো এটা কি মিওসিস। তো এখানে কি হয়, ক্রোমোজোমের একবার ক্রোমোজোমের ক্রোমোজোম একবার বিভাজিত হয়, একবার বিভাজিত হয়। আর এখানে ক্রোমোজোম বিভাজিত হয় কয়বার, 2 বার, তাই না? আর এটা ঘটে কোথায়, দেহকোষে। দেহকোষে ঘটে। আর এটা ঘটে কোথায়, জনন মাতৃকোষে। জনন মাতৃকোষে এই বিভাজন ঘটে। তারপর দেখো এখানে কয়টা কোষ সৃষ্টি হয়, অপত্য 2টা কোষ, 2টা অপত্য কোষ সৃষ্টি হয়, 2টা অপত্য কোষ সৃষ্টি হয়। আর এখানে কি হয়, 4টা হ্যাপ্লয়েড কোষ সৃষ্টি হয়। ক্রোমোজোমের একবার ঘটে, সরি দেখো এটা ভুল করেছিলাম। মাইটোসিস কোষ বিভাজনে ক্রোমোজোম একবার বিভাজিত হয় এবং হচ্ছে হলো মিওসিসও একবার হয়, কিন্তু তোমার হচ্ছে হলো নিউক্লিয়াসের বিভাজন হয় 2 বার। দেখো নিউক্লিয়াসের বিভাজন হয় নিউক্লিয়াস একবার বিভাজিত হয় এবং নিউক্লিয়াস এখানে কয়বার বিভাজিত হয়, 2 বার বিভাজিত হয়। আর এখানে হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় 2টা অপত্য কোষ সৃষ্টি হয় এবং মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় 4টা হ্যাপ্লয়েড কোষ সৃষ্টি হয়। বুঝতে পারছো? বুঝতে পারলে সিরি লেখো তো ভাইয়া।
দেখো এটাতে কি হয়েছে, মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা তোমার হচ্ছে হলো অপত্যকোষের ক্রোমোজোম সংখ্যা সমান, সেই জন্যটাকে কি বলা হয়েছে, সমীকরণিক কোষ বিভাজন। আর এটাতে কি হয়েছে, তোমার হচ্ছে অপত্যকোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে গেছে, যার কারণে একে কি বলা হয়, হ্রাসমূলক কোষ বিভাজন। বুঝতে পারছো ভাইয়া? এটা লিখবা তোমার হচ্ছে হলো এগুলো নোট করবা, ভালো করে নোট করে গ্রুপে পোস্ট দিবা। দেখো এখন আমরা পড়বো হচ্ছে চতুর্থ অধ্যায়। দেখো চতুর্থ অধ্যায় পড়বো এখন আমরা। চতুর্থ অধ্যায়টা খুবই বেশি ইম্পর্টেন্ট, এর কারণ এখান থেকে তোমার দুটো সিকিউ আসতে পারে, বুঝছো, সিকিউ দুটো আসতে পারে চতুর্থ অধ্যায়। এটা চতুর্থ অধ্যায় কি, জীবনের শক্তি। জীবনী শক্তি তোমরা বলবা যে চতুর্থ অধ্যায় কি জন্য পড়তেছি, দ্বিতীয় অধ্যায় বাদ রাখি। দেখো এখানে আছে ক্রেবস সাইকেল আছে, তোমরা এটা জানো যে ক্রেবস সাইকেল আছে এখানে, যে তোমার মাইটোকন্ড্রিয়া ঘটে, যে ওই মাইটোকন্ড্রিয়া পড়বো, এই জন্য আমরা কি করবো, আগে চতুর্থ অধ্যায়টা পড়ি, তাইলে তোমার হচ্ছে হলো দ্বিতীয় অধ্যায়টা বুঝতে আমাদের জন্য সহজ হয়ে যাবে। তাহলে দেখো চতুর্থ অধ্যায়ে জীবনের শক্তি। জীবন শক্তিটা কি, আমাদের জীবন মানে পরিচালনা হতে কি হয়, শক্তি প্রয়োজন হয়, এই যে শক্তি প্রয়োজন হয়, শক্তি সম্পর্কে আলোচনা করা হয়, এগুলো তোমার কি, জীবনের শক্তি। দেখো আমরা হচ্ছে হলো ফিজিক্স কেমিস্ট্রি পড়ি কি, শক্তির একক পড়ি আমরা হচ্ছে হলো মোল, সরি শক্তির কি পড়ি, জুল পড়ি, তারপর ক্যালোরি পড়ি, কিন্তু আমরা জীববিজ্ঞানের শক্তির একক কি পড়বো, এটিপি। বুঝছো, জীববিজ্ঞানের শক্তির একক জীববিজ্ঞানের শক্তির একক কি হবে ভাইয়া, এটিপি। জীববিজ্ঞানের শক্তির একক কি করবো, এটিপি। দেখো এটিপিটা কিভাবে গঠিত হয়, এটা তোমাদের হচ্ছে এই অধ্যায়ের প্রথম পেজে আছে। দেখো এটিপিটা কিভাবে গঠিত হয়, দেখো আমরা পড়ছি কি, যে ডিএনএ এবং হচ্ছে আরএনএ যে হচ্ছে নাইট্রোজেন বেস থাকে, তার একটা উপাদান কি, অ্যাডেনিন। বুঝছো, অ্যাডেনিন, অ্যাডেনিন একটা উপাদান থাকে কি, অ্যাডেনিন, এটা হচ্ছে তোমার নাইট্রোজেন বেস, এটা দেখি থাকে অ্যাডেনিন। এর সাথে দেখো যখন হচ্ছে 5 কার্বন যুক্ত রাইবোজ সুগার যুক্ত হয়, 5 কার্বন যুক্ত রাইবোজ সুগার যখন যুক্ত হয়, তখন এর নাম কি হয়, অ্যাডিনোসিন। অ্যাডিনোসিন। দেখো এই অ্যাডিনোসিনের সাথে যখন অজৈব ফসফেট যুক্ত হয়, অজৈব ফসফেট যুক্ত হয়, তখন এর নাম কি, অ্যাডিনোসিন মোনোফসফেট। যখন একটা অজৈব ফসফেট যুক্ত হয়, অ্যাডিনোসিন, এটা কি তোমার, এটা কি বলবো, অ্যাডিনোসিন মোনোফসফেট। বুঝছো, যখন একটা ফসফেট যুক্ত হয় তখন এটাকে বলা হয় অ্যাডিনোসিন মোনোফসফেট। দেখো আমাদের যে ডিএনএ আরএনএ তে কি থাকে, নাইট্রোজেন বেস কি, অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন থাইমিন, এরকম তার একটা উপাদান কি, অ্যাডেনিন। এই অ্যাডেনিনের সাথে তোমার যুক্ত হয় কি, অ্যাডেনিনের সাথে 5 কার্বন যুক্ত রাইবোজ সুগার, 5 কার্বন যুক্ত রাইবোজ সুগার যুক্ত হয়, রাইবোজ সুগার যুক্ত হয়। এই রাইবোজ সুগার যুক্ত হয়ে কি গঠিত হয়, অ্যাডিনোসিন। বুঝছো, এই অ্যাডিনোসিনের সাথে আবার একটা ফসফেট যুক্ত হয়ে গঠিত হয় কি, অ্যাডিনোসিন মোনোফসফেট। যদি দুইটা ফসফেট যুক্ত হয় তখন হয় কি, অ্যাডিনোসিন ডাইফসফেট। আবার যখন তিনটা ফসফেট যুক্ত হয় তখন এটা হয় কি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এই যে এডিপি থেকে কি হলো, অজৈব ফসফেট যুক্ত হলো, ডাইফসফেট, অজৈব ফসফেট যুক্ত হয় কি হয়, এটিপি উৎপন্ন হয়। এটিপি উৎপন্ন হয়, এই এডিপি থেকে এটিপি উৎপন্ন হতে যে শক্তি লাগে, ঠিক একই পরিমাণ শক্তি এটিপি থেকে এডিপি উৎপন্ন হতে ঠিক একই পরিমাণ শক্তি লাগে, একই পরিমাণ শক্তি নির্গত হয়। বুঝছো, এটা কি উৎপন্ন হবে, এডিপি এবং হচ্ছে অজৈব ফসফেট তৈরি হয়। দেখো এডিপির সাথে এটিপির সাথে অজৈব ফসফেট যুক্ত হয়ে এটিপি উৎপন্ন হতে যে পরিমাণ শক্তি লাগে, ঠিক একই পরিমাণ শক্তি নির্গত হয় এটিপি থেকে এডিপি এবং অজৈব ফসফেট তৈরি হতে। এই এই যে চক্র, এই চক্রটা আমাদের জীবতে কি হয়, প্রতিনিয়ত ঘটতে থাকে। এটা বুঝতে পারছো? এখন করবো আমরা সালোক সংশ্লেষণ এবং শ্বসন। এখন করবো আমরা সালোক সংশ্লেষণ এবং শ্বসন। দেখো সালোক সংশ্লেষণ,
সালোকসংশ্লেষণ হলো ফটোসিনথেসিস। বুঝছো? দেখো সালোকসংশ্লেষণে কি হয়, 12 অণু পানি 6 অণু কার্বন ডাই অক্সাইড গঠিত নিয়ে কি হয় আলো এবং ক্লোরোফিলের সাহায্যে কি হয় গ্লুকোজ উৎপন্ন হয় C6H12O6 প্লাস অক্সিজেন প্লাস পানি উৎপন্ন হয়। দেখো তাহলে সালোকসংশ্লেষণ কি হয়, দেখো ফটোসিনথেসিস। বায়োলজিতে যখন তুমি সিনথেসিস দেখবা বা এই যে সিস দেখবা, এই সিস মানে কি হয় জানো, বায়োলজিতে কোনো প্রক্রিয়া বোঝাতে, কোনো একটা প্রক্রিয়া হচ্ছে এই প্রক্রিয়া বোঝাতে তোমাকে সিস ব্যবহৃত হয়। এই সিনথেসিস মানে সংযোজন, অর্থাৎ কয়েকটা যৌগ মিলে একটা যৌগ হয়, এটা কি সিনথেসিস। ধরো তোমার A প্লাস B এটা সমান কি হলো C হলো, বুঝছো? তাহলে এটা কি হয় সিনথেসিস প্রক্রিয়া, বায়োলজিতে সিনথেসিস প্রক্রিয়া। আর ফটোসিনথেসিস যেহেতু বিক্রিয়াটা আলোর উপস্থিতিতে হচ্ছে, এই জন্য এর নাম কি ফটোসিনথেসিস, বুঝছো? তার মানে আলোর উপস্থিতিতে দুইটা যৌগ মিলে কি হয়েছে একটা যৌগ উৎপন্ন হয়েছে, ধরো গ্লুকোজ, এটা কি হয়েছে ফটোসিনথেসিস। এখানে দেখো এই যে গ্লুকোজটা উৎপন্ন হয়েছে, এই গ্লুকোজটা উৎপন্ন হচ্ছে কই থেকে, কার্বন ডাই অক্সাইড থেকে। কি জন্য, দেখো এখানে গ্লুকোজের মূল উপাদান কি কার্বন, এই কার্বন আর এখানে আছে না, এখানে জাস্ট কার্বন ডাই অক্সাইডের ভিতরে কি আছে কার্বন আছে, যার কারণে আমরা বলতে পারি কি কার্বন ডাই অক্সাইড থেকে গ্লুকোজ উৎপন্ন হয়। তাহলে দেখো কার্বন ডাই অক্সাইড থেকে উৎপন্ন হচ্ছে কি গ্লুকোজ, এখানে দেখো গ্লুকোজে কি আছে হাইড্রোজেন আছে, কিন্তু এখানে কি নাই হাইড্রোজেন নাই, তার মানে কি হবে এখানে হাইড্রোজেন যোগ হবে। দেখো আমরা যখন তোমরা যখন কেমিস্ট্রিতে পড়বা যে হলো বিজারণ এবং হচ্ছে জারণ, দেখো বিজারণ মানে কি হাইড্রোজেন তোমার হচ্ছে হলো কি প্রোটন কি করবে গ্রহণ করবে, প্রোটন গ্রহণ করবে কিন্তু অক্সিজেন ত্যাগ করবে, এরকম করবে অক্সিজেন ত্যাগ করবে। আর জারণে কি হয় তোমার হচ্ছে হলো হাইড্রোজেন বা প্রোটন কি করে ত্যাগ করে। জারণ মানে কি জারণ ছাড়ন, বুঝছো? এবার মনে করবা জারণ ছাড়ন, জারণে কি হয় হাইড্রোজেন ত্যাগ হয় আর হচ্ছে অক্সিজেন গ্রহণ করে। তো এরকম দেখো এই যে কার্বন ডাই অক্সাইডে কি করছে হাইড্রোজেন গ্রহণ করে গ্লুকোজ উৎপন্ন হয়েছে, এই যে এই প্রক্রিয়াটা এটা হলো বিজারণ প্রক্রিয়া, বিজারণ প্রক্রিয়া, বুঝছো? আবার দেখো এই যে অক্সিজেনটা আছে না, অক্সিজেন, এই অক্সিজেনটা আছে কই থেকে, এই যে পানি থেকে, পানি থেকে এই অক্সিজেনটা আছে। এই মতবাদটা দিয়েছে বিজ্ঞানী লিভিং, তোমরা চলো এইচএসসি দেখতে পারবে এটা বিজ্ঞানী লিভিং। দেখো এখানে অক্সিজেন কি হয়েছে, অক্সিজেন আছে এর সাথে কিন্তু হাইড্রোজেন নাই, আর এখানে হাইড্রোজেন আছে, তাহলে হাইড্রোজেন কি করতে হবে ত্যাগ করতে হবে। আর কেমিস্ট্রিতে যখন হাইড্রোজেন তুমি ত্যাগ করবা তখন এটাকে কি বলা হয় জারণ, হাইড্রোজেন মানে প্রোটন, অর্থাৎ এখানে জারণ করছে। তাহলে এখন লিখতে পারবা না যে খ নম্বর একটা কোশ্চেন থাকে যে সালোকসংশ্লেষণকে কেন জারণ বিজারণ বিক্রিয়া বলা হয়। এই যে কার্বন ডাই অক্সাইড থেকে যে গ্লুকোজ উৎপন্ন হলো, এখানে হাইড্রোজেন যোগ হয়েছে, হয়ে কি হয়েছে গ্লুকোজ উৎপন্ন হয়েছে, এটা কোন বিক্রিয়া হয়েছে বিজারণ বিক্রিয়া। আবার এই যে পানি থেকে অক্সিজেন উৎপন্ন হয়েছে, এখানে কি হয়েছে হাইড্রোজেনের ছাড়ন হয়েছে, অর্থাৎ হাইড্রোজেন ত্যাগ করছে, যার কারণে এটা কি বিক্রিয়া জারণ বিক্রিয়া। এই জন্য কি বলা হয় সালোকসংশ্লেষণকে জারণ এবং বিজারণ বিক্রিয়া বলা হয়। এটুকু বুঝতে পারছো? দেখো এখানে কয়টা ধাপ হয়েছে, দুইটা ধাপ, এখানে ধাপ হয়েছে কয়টা দুইটা। এক স্টেপ অন, দেখো যে পানি ভাঙছে, পানি থেকে হাইড্রোজেন গিয়ে অক্সিজেন হয়েছে, দেখো পানি ভেঙে গেল, পানি ভেঙে যা কি উৎপন্ন হয়েছে ভাইয়া অক্সিজেন, তারপরে প্রোটন এবং হচ্ছে হলো ইলেকট্রন উৎপন্ন হচ্ছে, তাই না? অক্সিজেন প্রোটন এবং ইলেকট্রন উৎপন্ন হচ্ছে। দেখো এটা কি হয়েছে আলোর উপস্থিতিতে, বুঝতে পারছো? হাইড্রোজেন পানি ভেঙে অক্সিজেন প্রোটন এবং হচ্ছে ইলেকট্রন উৎপন্ন হয়েছে, এটা কার উপস্থিতিতে হয়েছে আলোর উপস্থিতিতে। আলোর উপস্থিতিতে পানি ভেঙে অক্সিজেন হাইড্রোজেন বা প্রোটন বলো আর হচ্ছে ইলেকট্রন উৎপন্ন হয়েছে। তাহলে এটা কি বলা হয় ফটোলাইসিস, অর্থাৎ
আলোর উপস্থিতিতে পানি ভেঙে কি উৎপন্ন হয়েছে, প্রোটন উৎপন্ন হয়েছে, অক্সিজেন উৎপন্ন হয়েছে, এটাকে বলা হয় ফটোলাইসিস। আর তোমরা জানো যে বায়োলজিতে এডিপি অর্থাৎ ফসফেট উৎপন্ন হওয়াকে কি বলা হয়, ফসফোরাইলেশন। দেখো এখানে এই স্টেপ 1 এ আরেকটা ধাপ ঘটে। দেখো এই স্টেপ 1 এ এডিপি সাথে অজৈব ফসফেট যুক্ত হয়ে গঠিত হয় কি এটিপি, এবং সাথে তোমার হচ্ছে হলো NADH উৎপন্ন হয়। তা দেখো এই যে এটিপি উৎপন্ন হলো, এটা কি বলা হয়, ফসফোরাইলেশন। ফসফোরাইলেশন দেখো, কিন্তু এটা উৎপন্ন হচ্ছে কার উপস্থিতিতে, আলোর উপস্থিতিতে, তাই না? তাহলে এটাকে কি বলবো, ফটো ফসফোরাইলেশন। বুঝতে পারছো? দেখো স্টেপ 1 এই ধাপটা আলোর উপস্থিতিতে হয়েছে, তাহলে এই ধাপকে আমরা কি বলবো, আলোক নির্ভর পর্যায়। আলোক নির্ভর পর্যায়। তোমার সালোক সংশ্লেষণ দুটো পর্যায় ঘটে, এক হচ্ছে হলো আলোক নির্ভর পর্যায় এবং আলোক নিরপেক্ষ পর্যায়। আলোক নির্ভর পর্যায়ে কি হয়, দেখো আলোর উপস্থিতিতে পানি ভেঙে অক্সিজেন, হাইড্রোজেন এবং ইলেকট্রন উৎপন্ন হয়, এবং একই সময় এখানে এডিপি সাথে অজৈব ফসফেট যুক্ত হয়ে কি হয়, এটিপি এবং NADH উৎপন্ন হয়। আর এই এটিপি উৎপন্ন হওয়াকে কি বলা হয়, ফসফোরাইলেশন, এবং আলোর উপস্থিতিতে যে এডিপির সাথে অজৈব ফসফেট যুক্ত হয়ে এটিপি উৎপন্ন হয়েছে, এর জন্য একে কি বলা হয়, ফটোফসফোরাইলেশন। আর স্টেপ 2 কি ঘটে, দেখো স্টেপ 2 এ এই যে কার্বন ডাই অক্সাইড থেকে কি হয়, গ্লুকোজ উৎপন্ন হয়। কার্বন ডাই অক্সাইড থেকে উৎপন্ন হচ্ছে তোমার গ্লুকোজ। এটা কিন্তু নাই কি, নাই আলো নাই, অর্থাৎ আলোর অনুপস্থিতিতে কার্বন ডাই অক্সাইড থেকে গ্লুকোজ উৎপন্ন হয়েছে। এটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়। এটাকে কি বলা হয়, আলোক নিরপেক্ষ পর্যায়, অর্থাৎ আলোর অনুপস্থিতিতে কার্বন ডাই অক্সাইড থেকে কি হয়েছে, গ্লুকোজ উৎপন্ন হয়েছে। বুঝতে পারছো ভাইয়া? আলোর অনুপস্থিতিতে কার্বন ডাই অক্সাইড থেকে গ্লুকোজ উৎপন্ন হয়েছে, এই জন্য একে কি বলা হয়, আলোক নিরপেক্ষ পর্যায়। এখন দেখো এই আলোক নিরপেক্ষ পর্যায় সম্পর্কে আমার কয়েকটা মতবাদ আছে, তিনটা মতবাদ। এক হচ্ছে ক্যালভিন চক্র, ক্যালভিন চক্র, তারপরে 2 আছে তোমার হচ্ছে হ্যাস এবং সিলাক চক্র, এবং 3 হলো ক্রাসুলেসিয়ান এসিড বিভাগ চক্র। তোমাদের শুধু 2টা আছে, এক ক্যালভিন চক্র এবং হ্যাস এন্ড সিলাক চক্র। দেখো ক্যালভিন চক্র কি, ক্যালভিন সাহেব বলছেন যে এই যে কার্বন ডাই অক্সাইড থেকে যে গ্লুকোজ উৎপন্ন হয়েছে, এখানে দেখো আলোক পর্যায়ে কি হয়েছিল, এডিপি থেকে এটিপি এবং চলো NADH উৎপন্ন হয়েছে, তাই না? এডিপি থেকে আলো নির্ভর পর্যায়ে, এখানে আলো লাগতেছে না। এই যে ক্যালভিন চক্র, এই ক্যালভিন সাহেব বলেছেন যে এই যে আলোক পর্যায়ে উৎপন্ন এটিপি এবং NADH কাজে লাগিয়ে কি হয়েছে, কার্বন ডাই অক্সাইড থেকে গ্লুকোজ উৎপন্ন হয়েছে। অর্থাৎ আলোর অনুপস্থিতিতেই এটিপি এবং NADH কে কাজে লাগিয়ে কার্বন ডাই অক্সাইড থেকে গ্লুকোজ উৎপন্ন হয়েছে, এই জন্য একে কি বলা হয়, ক্যালভিন চক্র। বুঝছো? এটা কি মতটা দিয়েছেন কি, ক্যালভিন চক্র এই মতটা দিয়েছেন। এখন দেখো এটা আবার কি বলা হয়, এটাকে কেন চক্র বলা হয়, দেখো এটা হচ্ছে অনেক, এই চক্রটা মানে চক্রাকারে ঘুরতে থাকে, এই ক্যালভিন চক্রটা, এই বিক্রিয়াটা চক্রাকারে ঘুরতে থাকে। এখানে অনেকগুলো তোমার হচ্ছে বিক্রিয়ক উৎপন্ন হয়। তো এখানে যে প্রথম উৎপাদটা থাকে বস্তু, সেটা তোমার হচ্ছে কি, ফসফোগ্লিসারিক অ্যাসিড। বুঝতে পারছো ভাইয়া? প্রথম উৎপন্ন যে পদার্থটা সেটা হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড। এই যে ফসফোগ্লিসারিক অ্যাসিড, এটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট, এই জন্য ক্যালভিন চক্রকে বলা হয় C3 চক্র। বুঝতে পারছো ভাইয়া? ক্যালভিন চক্র কেন C3 চক্র বলা হয়? ক্যালভিন চক্রে তোমার চলো কি হয়, প্রথম যে মৌলটা উৎপন্ন হয় সেটা কি, ফসফোগ্লিসারিক অ্যাসিড। এই ফসফোগ্লিসারিক অ্যাসিডটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট, এই জন্য এই ক্যালভিন চক্রকে বলা হয় C3 চক্র।
আসলে এটা বুঝতে পারছো C3 চক্রটা মানে কই ঘটে, কোন কোন উদ্ভিদে ঘটে? তুমি তোমার আশেপাশে যতগুলো গাছ দেখবা সবগুলোতে তোমার C3 চক্র ঘটে। এখন আরেকটা ধাপ আছে কি, C4 চক্র বা হ্যাশ এবং স্লাগ চক্র। C4 চক্র ধাপ 2, C4 চক্র। দেখো হ্যাশ এবং স্লাগ লক্ষ্য করলেন যে কিছু কিছু উদ্ভিদ এটা হচ্ছে ব্যতিক্রম ধর্মী। এরা কি করে, তোমার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড থেকে তো গ্লুকোজ উৎপন্ন করে, কিন্তু এদের যে প্রথম উৎপন্ন বস্তুটা, প্রথম যে মৌলিক বস্তুটা, এটা হয়েছে তোমার কি 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, বুঝছো? যে উৎপন্ন যৌগটা কি হয়, উৎপন্ন যৌগটা 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এটা হচ্ছে 4 কার্বন বিশিষ্ট, যার কারণে একে বলা হয় C4 চক্র। এর উদাহরণগুলো খুব ভালো করে মনে রাখবা। একটা হচ্ছে ভুট্টা, তারপরে তোমার হচ্ছে হলো মুথা ঘাস, এগুলো তোমার কি C4 উদ্ভিদ। তো এখান থেকে তোমার হচ্ছে এমসিকিউ আসবে এটাই যে C4 চক্রের হচ্ছে উদ্ভিদগুলো কোনগুলো, C4 চক্রের উদ্ভিদগুলো না। দেখো এই যে C4 চক্রের উদ্ভিদগুলো আছে না, এখানে আবার কি হয়, C3 এবং C4 চক্র উভয়ই ঘটে, বুঝছো? C3 এবং হচ্ছে C4 যে চক্রগুলো আছে এটাতে উভয়ই ঘটে। এটা ভালো করে মনে রাখো যে C3 চক্র যেটা পড়ছে, C3 চক্রের যে উদ্ভিদগুলো এটাতে শুধু C3 চলে, C3 চক্র বা কেলভিন চক্রে চলে। আর যেটা হচ্ছে C4 চক্রগুলো আছে, C4 চক্র উদ্ভিদে C4 এবং C3 দুটো চক্রেই চলে। আশা করি বুঝতে পারছো। আবার বলি C4 চক্রটা কি, তোমার হচ্ছে হ্যাশ এবং স্লাগ বিজ্ঞানী লক্ষ্য করলেন যে কিছু কিছু উদ্ভিদে ব্যতিক্রম ভাবে কার্বন ডাইঅক্সাইড থেকে গ্লুকোজ উৎপন্ন হয়। অর্থাৎ এখানে তারা লক্ষ্য করলেন যে তাদের যে প্রথম যে যৌগটা উৎপন্ন হয় সেটা হলো অক্সালো অ্যাসিটিক অ্যাসিড এবং সেটা কি 4 কার্বন বিশিষ্ট। এই 4 কার্বন বিশিষ্ট কারণে কি হয়, ওই চক্রকে নাম দেওয়া হয়েছে আবার C4 চক্র। এই C4 চক্রের যে উদ্ভিদগুলো সেটা হচ্ছে কি ভুট্টা, মোতা ঘাস, এগুলো কি ভুট্টা, মোতা ঘাস, এগুলো C4 চক্রের উদাহরণ। আর এগুলোতে আবার C3 চক্রও ঘটে। এটা ছিল তোমার হচ্ছে হলো সালোক সংশ্লেষণের পর্যায়গুলো। এখন আমরা করবো শ্বসন। সালোক সংশ্লেষণ এটা বুঝতে পারলে তোমরা সিডি লেখো, তো সিডি কমেন্ট করো বুঝতে পারছো কিনা তোমরা, আর কোথাও না বুঝতে পারলে সেটাও বলো। কোথাও বুঝতে না পারলে সেটাও কোশ্চেন করো। কারণ আমরা করবো শ্বসন। দেখো করবো কি শ্বসন। দেখো সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কি হয়, কার্বন ডাইঅক্সাইড এবং পানিকে কাজে লাগিয়ে গ্লুকোজ উৎপন্ন হয়েছে। কিন্তু শ্বসন প্রক্রিয়া কি হয়, এই গ্লুকোজ ভেঙে কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন হবে, বুঝছো? পানি এবং শক্তি উৎপন্ন হবে। শ্বসন প্রক্রিয়া কি ঘটে দেখো, শ্বসন প্রক্রিয়া হচ্ছে 2 প্রকার। এক হচ্ছে হলো সবাত শ্বসন, 2 হচ্ছে হলো অবাত শ্বসন। অবাত শ্বসন, এই সবাত শ্বসনে কি হয়, অক্সিজেনের উপস্থিতিতে ঘটে। অক্সিজেনের উপস্থিতি ঘটে এই জন্য কি হয় সবাত শ্বসন। আর এই অবাত শ্বসন অক্সিজেনের অনুপস্থিতিতে ঘটে, এই জন্য একে অক্সিজেনের অনুপস্থিতি, এই জন্য কি বলা হয় অবাত শ্বসন। দেখো সবাত শ্বসন। সবাত শ্বসনে কি হয় দেখো, গ্লুকোজ ভেঙে C6H12O6 প্লাস অক্সিজেন কাজে লাগিয়ে উৎপন্ন হয় তোমার কার্বন ডাইঅক্সাইড, পানি এবং হচ্ছে এটিপি। এটা হচ্ছে সবাত শ্বসন প্রক্রিয়া ঘটে। সবাত শ্বসন প্রক্রিয়ায় গ্লুকোজ ভেঙে অক্সিজেনের উপস্থিতিতে গ্লুকোজ ভেঙে কার্বন ডাইঅক্সাইড, পানি এবং এটিপি উৎপন্ন হয়। এই সবাত শ্বসনটা তোমার ঘটে কয়টা ধাপে, 4টা ধাপে, বুঝছো? এক হচ্ছে গ্লাইকোলাইসিস, তারপরে অ্যাসিটাইল কোএ সৃষ্টি,
ক্রেবস চক্র এবং হচ্ছে তোমার ইলেকট্রন প্রবাহ সিস্টেম। তো আমরা এখন ধাপে ধাপে এগুলো করি। থাক প্রথমে গ্লুকোজ ভেঙে যায়, C6H12O6 গ্লুকোজ। গ্লুকোজ প্রথমে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কি হয়, 2 অণু পাইরুভিক অ্যাসিড সৃষ্টি হয়, 2 অণু পাইরুভিক অ্যাসিড সৃষ্টি হয়। এবং এইভাবে আরো কি কি তৈরি হয়, 4 অণু এটিপি তৈরি হয়, 4 অণু এটিপি তৈরি হয় এবং হচ্ছে হলো 2 অণু NADH2 উৎপন্ন হয়। তো এই পাশে হয় পাইরুভিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড তৈরি হয় এইভাবেও, মানে দুইটা পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। একটাই লিখি আমি, তোমরা হচ্ছে হলো এই পাশে ওই একই চক্র হবে এই পাশে। দেখো এটা হচ্ছে হলো গ্লাইকোলাইসিস প্রক্রিয়া। প্রক্রিয়াটা কি, গ্লাইকোলাইসিস প্রক্রিয়া। এটা তোমার এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিস প্রক্রিয়া। দেখো গ্লাইকোলাইসিস প্রক্রিয়া কি হয়, গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড, 4 অণু এটিপি এবং 2 অণু NADPH2 উৎপন্ন হয়। এই যে 4 অণু এটিপি তৈরি হয়, মোট এটিপি তৈরি হয় 4 অণু গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায়, কিন্তু 2 অণু কি হয়ে যায়, খরচ হয়ে যায় প্রথম বিক্রিয়ায়। গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা অনেক বড়, প্রায় হচ্ছে তোমার 9টা চক্র থাকে এরকম। তো 9টা বিক্রিয়া হয় গ্লাইকোলাইসিসে। তো 9টা বিক্রিয়া যে প্রথম একটা বিক্রিয়ায় ওখানে 2 অণু এটিপি খরচ হয়ে যায়, উৎপন্ন হয়, নিচ থাকে হচ্ছে 2 অণু। অর্থাৎ গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় 4 অণু এটিপি তৈরি হয়, সরাসরি এটিপি তৈরি হয় 4 অণু, সেখান থেকে 2 অণু খরচ হয়ে যায়, তাহলে থাকে কয় অণু, 2 অণু। আবার উৎপন্ন হয় 2 অণু NADH2। এই যে পাইরুভিক অ্যাসিড সৃষ্টি হলো, এখন দেখো এই যে পাইরুভিক অ্যাসিড থেকে আবার কি হবে, অ্যাসিটাইল কোয়ের সৃষ্টি হবে। অ্যাসিটাইল কোয়ের সৃষ্টির সময় এক অণু কার্বন ডাই অক্সাইড তৈরি হবে, আবার হচ্ছে হলো এক অণু NADH2 উৎপন্ন হবে, NADH2 উৎপন্ন হবে। তাহলে দেখো অ্যাসিটাইল কোয়ের সৃষ্টি হবে, অ্যাসিটাইল কোয়ের সৃষ্টি হবে। এর সময় কি হবে, এক অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে এবং হচ্ছে হলো এক অণু NADH2 উৎপন্ন হবে। ঠিক সেম এইভাবেও এখানে কি হবে, পাইরুভিক অ্যাসিড থেকে এক অণু কার্বন ডাই অক্সাইড এবং হচ্ছে এক অণু NADH2 উৎপন্ন হয়। তোমাদের বইয়ে এখানে দেওয়া আছে চিত্রটা, যে এখানে দেওয়া আছে 2 অণু, এটা আসলে ভুল দেওয়া আছে, এখানে হবে এক অণু। অর্থাৎ পাইরুভিক অ্যাসিড থেকে তোমার কি হয়, দুইটা যে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে এখান থেকে দুইটা তোমার NADH2 উৎপন্ন হবে, মোট 2টা NADH2 উৎপন্ন হবে। প্রত্যেকটা পাইরুভিক অ্যাসিড থেকে একটা করে NADH2 উৎপন্ন হবে। তাহলে দেখো এই অ্যাসিটাইল কোয়ে তখন আমরা কি হবে, ক্রেবস চক্রে চলে যাবে, ক্রেবস সাইকেল, ক্রেবস সাইকেল। এখানে উৎপন্ন হবে কি তোমার 3 অণু NADH2, 3 অণু NADH2, তোমার হচ্ছে 2 অণু FADH2 এবং এক অণু তোমার হচ্ছে GTP, এক অণু GTP তৈরি হবে ক্রেবস সাইকেলে। এই যে এখানে তোমার একটা এমসিকিউ আছে, এই ক্রেবস সাইকেল কই ঘটে, এই যে মাইটোকন্ড্রিয়ায় ঘটে এই ক্রেবস সাইকেল, মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া তোমার কি ঘটে, ক্রেবস সাইকেল ঘটে। এটা তোমার হচ্ছে এমসিকিউ আসবে। আর এখান থেকে আরেকটা এমসিকিউ আসবে তোমার, এই যে ক্রেবস সাইকেলে কয়টি এটিপি উৎপন্ন হয়, এটা খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, যে ক্রেবস সাইকেলে কয়টা এটিপি উৎপন্ন হয়। দেখো আমরা হিসাব করব, বায়োলজিতে দেখো নগদ টাকা তোমার চলে এটিপি, বুঝছো, আর যেগুলো তোমার হচ্ছে হলো ওই কাট থাকে সেগুলো তোমার কি হলো, যেগুলো ভুট থেকে তোলা ওগুলো মানে ভাঙলে ওই কাট টাকা ভাঙলে কি হবে, তোমার নগদ টাকা উৎপন্ন হবে, এটিপি উৎপন্ন হবে। ঠিক সেরকমই দেখো NADH2 এখান থেকে এটা তোমার হচ্ছে কাট, এটা তুমি ভাঙলে কি হবে, টাকা, নগদ টাকা কত অণু উৎপন্ন হবে, 3 অণু এটিপি তৈরি হবে। আবার FADH2 এখান থেকে উৎপন্ন হবে হচ্ছে হলো কয়টা, 2টা এটিপি। আর GTP থেকে
এখান থেকে হবে তোমার একটা এটিপি। বুঝছো? তাহলে দেখো এখন আমরা হিসাব করি এখানে কয় অণু মোট কয় অণু এটিপি তৈরি হবে। তাহলে দেখো তো, দেখো এখানে কি হয়েছে, একটা অ্যাসিটাইল কোয়ে থেকে একটা NADH2 উৎপন্ন হয়েছে। তাহলে এখানে কি আছে, আরেকটা অ্যাসিটাইল কোয়ে আছে, অ্যাসিটাইল কোয়ে আরেকটা আছে, এখান থেকেও কি হয়েছে, দুইটা NADH2 উৎপন্ন হয়েছে। তাহলে মোট NADH2 উৎপন্ন হয়েছে কয়টা, ছয়টা NADH2 উৎপন্ন হয়েছে, তাই না? আবার হচ্ছে FADH2 উৎপন্ন হয়েছে কয়টা, এখানে দুটো আছে, এখানে কয়টা আছে, এখানে দুটো, তাহলে হবে কয়টা, মোট চারটা NADH2। আর হচ্ছে জিটিপি কয়টা, এখানে একটা, এখানে একটা, এখানে কয়টা হবে, তাহলে দুইটা জিটিপি। তাহলে দেখো এটা কত, এটা যদি হচ্ছে এক অণু NADH2 সমান 3 অণু এটিপি হয়, তাহলে 6 অণু NADH2 সমান কত হবে, 18 অণু এটিপি। আবার 4 অণু NADH2 থেকে কত হবে, FADH2। শোনো এখানে FADH2 হচ্ছে মোট উৎপন্ন হবে দুইটা, এখানে একটা, এখানে একটা, FADH2 হবে মোট উৎপন্ন হবে দুইটা, তাহলে দুইটা FADH2 থেকে কয়টা হবে, চারটা এটিপি। আবার এই দুইটা জিটিপি থেকে উৎপন্ন হবে কয়টা, দুইটা এটিপি। তাহলে তো মোট কয়টা হলো, 18 4 22 আর হচ্ছে 2 24, মোট 24টা এটিপি। অর্থাৎ ক্রেবস সাইকেলে তোমার মোট 24টা এটিপি উৎপন্ন হবে। এটা তোমার চলো এমসিকিউ, অনেক গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, যে ক্রেবস সাইকেলে কয়টি এটিপি উৎপন্ন হয়, 24টি, এবং হচ্ছে ক্রেবস সাইকেল কয়ে ঘটে, মাইটোকন্ড্রিয়ায় ঘটে। তারপর আরেকটা এমসিকিউ আছে এখানে, যেটা বললাম যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কয় অণু এটিপি উৎপন্ন হয়। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় সরাসরি কয় অণু এটিপি উৎপন্ন হয়, সরাসরি 4 অণু। আবার প্রশ্নে থাকে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় সরাসরি কয় অণু নিট এটিপি তৈরি হয়, এখানে হবে 2 অণু এটিপি। আবার যদি বলে তোমার আরেকটা কোশ্চেন থাকে যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় উৎপন্ন এটিপি সংখ্যা কত, দেখো উৎপন্ন এটিপি কয়টা, তোমার চলো এখানে তো দুইটা আছে, নিট আছে দুইটা, আর এই যে দুইটা NADH2 উৎপন্ন হয়েছে, দুইটা NADH2 সমান কত, 2 × 3 সমান হচ্ছে 6, আর হচ্ছে 2 8, মোট 8টা এটিপি উৎপন্ন হয় গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায়। বুঝতে পারছেন এমসিকিউ গুলা? তাহলে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় মোট কত অণু এটিপি তৈরি হলো, 8 অণু। আর ক্রেবস সাইকেলে কত অণু এটিপি তৈরি হলো, 24 অণু এটিপি তৈরি হয়েছে। এখন আরেকটা আছে কি, ইলেকট্রন প্রবাহ সিস্টেম। এখানে কি হয় দেখো, এই যে হাইড্রোজেন ভাঙলো, হাইড্রোজেন ভেঙে কি হয়েছে, প্রোটন উৎপন্ন হয়েছে, অক্সিজেন উৎপন্ন হয়েছে, তারপর হচ্ছে ইলেকট্রন উৎপন্ন হয়েছে, এই যে তারপরে NADH2, এগুলো কি হয় ইলেকট্রন প্রবাহ সিস্টেমে তোমার হচ্ছে এগুলো থাকে। এখানে কোনো এটিপি ভাঙানো হয় না, এবং হচ্ছে এটিপি গঠনও হয় না। এটা ছিল তোমার হচ্ছে কি সবাত শ্বসন। দেখো আবার বলি, সবাত শ্বসন প্রক্রিয়া হচ্ছে 4টে ধাপে সম্পন্ন হয়। এক হচ্ছে গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, ক্রেবস সাইকেল, এবং হচ্ছে ইলেকট্রন ট্রান্সফার সিস্টেম। তো গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কি হয়, 2 অণু পাইরুভিক অ্যাসিড সৃষ্টি হয়, 2 অণু এটিপি তৈরি হয়, এবং হচ্ছে 2 অণু NADH2 উৎপন্ন হয়। প্রত্যেকটা পাইরুভিক অ্যাসিড, আবার হচ্ছে প্রত্যেকটা পাইরুভিক অ্যাসিড কি হয়, অ্যাসিটাইল কোয়ে প্রক্রিয়ায় কার্বন অ্যাসিড উৎপন্ন হয়, এবং 1 অণু NADH2 উৎপন্ন হয়। আবার অ্যাসিটাইল কোয়ে কি হয়, ক্রেবস সাইকেলে যখন যায় তখন হচ্ছে 3 অণু NADH2 উৎপন্ন হয় একটা থেকে। আবার হচ্ছে একটা থেকে কি হয়, FADH2 উৎপন্ন হয়, একটা জিটিপি তৈরি হয়। প্রত্যেকটা থেকে দুটো হয়, প্রত্যেকটা মিলে কি হয়, দুইটা হয়। এখন এই ক্রেবস সাইকেলে মোট উৎপন্ন হলো কয়টা, 24 অণু এটিপি। মোট উৎপন্ন কয়টা, 24 অণু এটিপি। এটা ছিল তোমার হচ্ছে সবাত শ্বসন। এখন আরেকটা আছে অবাত শ্বসন। দেখো এখন পড়বো আমরা অবাত শ্বসন প্রক্রিয়া। অবাত শ্বসন, দেখো অবাত শ্বসনে কি হয়, অক্সিজেনের অনুপস্থিতিতে ঘটে অবাত শ্বসন। এখন গ্লুকোজ C6H12
O6 গ্লুকোজ ভাঙলো অক্সিজেনের উপস্থিতিতে ইথাইল অ্যালকোহল কার্বন ডাই অক্সাইড প্লাস এটিপি উৎপন্ন হয়। দেখো এটিপি অবাধ শ্বসনে তোমাদের যে প্রথম ধাপটা হয় তোমার হচ্ছে গ্লুকোজের সম্পূর্ণ জারণ। এটা আসলে তোমার হচ্ছে যে গ্লাইকোলাইসিস বিক্রিয়াটা ঠিক সেম বিক্রিয়া হয়। দেখো এ কারণে কি বলা হয় গ্লাইকোলাইসিসকে সবাত এবং অবাধ শ্বসনের তোমার হচ্ছে প্রথম ধাপকে বলা হয়। এটা হচ্ছে কমন ধাপ, সবাত শ্বসন এবং অবাধ শ্বসনের কমন ধাপ কোনটা? গ্লাইকোলাইসিস প্রক্রিয়া। এই ধাপে কি হয় তোমার হচ্ছে ওই যে নিট দুইটা এটিপি তৈরি হয়, অবাধ শ্বসন প্রক্রিয়া নিট এটিপি দুইটা, ওই দুইটাই থাকে এটিপি। আরেকটা আছে তোমার হচ্ছে হলো কি গ্লুকোজের অসম্পূর্ণ জারণ। এটা আসলে মূলত হচ্ছে অবাধ শ্বসন। এই যে গ্লুকোজের অসম্পূর্ণ জারণের কারণে কি হয় গ্লুকোজের অসম্পূর্ণ জারণ। এই যে গ্লুকোজের অসম্পূর্ণ জারণ, অক্সিজেনের অনুপস্থিতিতে গ্লুকোজের অসম্পূর্ণ জারণ কি হয় ইথাইল অ্যালকোহল কার্বন ডাই অক্সাইড এবং হচ্ছে দুই অণু এটিপি তৈরি হয়। এটা তোমার জন্য এমসিকিউ যে অবাধ শ্বসন প্রক্রিয়ায় কয় অণু এটিপি তৈরি হয়। অবাধ শ্বসন প্রক্রিয়ায় কয় অণু এটিপি নিট এটিপি তৈরি হয়, দুই অণু এটিপি তৈরি হয়। তাহলে দেখো সালোক সংশ্লেষণে সালোক সংশ্লেষণে কয়টা ধাপ করছি আমরা? দুইটা ধাপ, এক হচ্ছে আলোক নির্ভর পর্যায় এবং আলোক নিরপেক্ষ পর্যায়। আর অবাধ শ্বসন তারপরে করেছে শ্বসনে কয়টা ধাপ? দুইটা, এক হচ্ছে সবাত শ্বসন এবং অবাধ শ্বসন। আবার এই সবাত শ্বসনে কয়টা ধাপ ছিল? চারটা, এক হচ্ছে গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোএসিস টি, ক্রেবস সাইকেল এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। গ্লাইকোলাইসিসে এটিপি উৎপন্ন হয়েছে, নিট এটিপি কয় ইউনিট তৈরি হয়েছে? দুই ইউনিট। সরাসরি নিট এটিপি তৈরি হয়েছে দুই ইউনিট। আর যদি বলে গ্লাইকোলাইসিসে মোট কত এটিপি তৈরি হয়েছে? 8 অণু। কারণ কি নিট 2 অণু আর যে 2 অণু এনএডিএইচ2 উৎপন্ন হয়েছে এখান থেকে 6টা, এই মোট 8টা। আর হচ্ছে অবাধ শ্বসনে এটিপি কয়টা উৎপন্ন হয়েছে? 2টা। ক্লাসটা অনেক বড় হয়ে গেল তাই না? অনেক সময় হয়ে গেছে। এই অধ্যায়ের উপর সিকিউ এবং হচ্ছে হলো তার আর হচ্ছে দ্বিতীয় অধ্যায়টা, এটা আমরা আরেকটা ক্লাস নেব। আজকে ক্লাসটা অনেক বড় হয়ে গেছে আর অনেক গরম। তো দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম।